নমস্কার। খবর সোজাসুজির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই বিজয়ের শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা এই মুহূর্তে উপস্থিত আছি ধনেখালিতে। ধনেখালির বিশিষ্ট বাচিক শিল্পী, আবৃত্তিকার, শ্রুতিনাট্যকার চৈতালি মল্লিকের বাড়িতে। দিদি, আপনাকে নমস্কার জানাই খবর সোজাসুজির পক্ষ থেকে। আমাদের এত ব্যস্ততার মাঝেও যে আপনি আমাদের সময় দিয়েছেন, এই জন্যে আমরা আপনাকে ধন্যবাদ দিচ্ছি। দিদি, প্রথমেই আপনার কাছ থেকে যেটা জানতে চাইবো, একদম সরাসরি আমরা প্রশ্নে চলে আসছি, মানে কোনো ভনিতা নয়। আমরা প্রথমেই আপনার কাছে যেটা জানতে চাইবো যে আমি একটা এই যে গ্রাম্য মেয়ে হয়ে এখন দেখতে পাচ্ছি যে কলকাতা আপনি দাপিয়ে বেড়াচ্ছেন, সাধারণ একটা গ্রামের মেয়ে, কি আপনার এই উত্তরণের কাহিনী আমরা জানতে চাই, আমাদের দর্শকদের জানাতে চাই যে একটা সাধারণ গ্রামের মেয়ে, ধনেখালির একটা মেয়ে, আজকে দেখতে পাচ্ছি যে কলকাতায় প্রত্যেকটা বেশিরভাগ প্রোগ্রামেই কিন্তু অনুষ্ঠান সঞ্চালনা করছেন বা বিভিন্ন প্রোগ্রামে আপনাকে দেখা যাচ্ছে। তা আপনার এই উত্তরণের কাহিনী আপনার মুখ দিয়েই শুনতে চাই। প্রথমে আমি শুভেচ্ছা জানাই বিজয়ের প্রত্যেক শ্রোতা বন্ধুদের, দর্শক বন্ধুদের, যারা আপনারা এই খবর সোজাসুজির পেজে অনুষ্ঠানটি বা আমার এই লাইভ অনুষ্ঠানটি দেখছেন প্রত্যেককে। আর অভিনন্দন জানাই যে আপনাকে, ইসরায়েলরা, যে আপনার পেজে আমাকে স্থান দিয়েছে। না, এ তো আমাদের পরম সৌভাগ্য যে আপনাকে আমরা পেলাম, অনেকদিন চেষ্টা করছিলাম। ধনেখালি হচ্ছে কি বলুন তো, আমার জন্মভূমি নয়, যদিও আমার চন্দননগরের জন্ম, আচ্ছা, কিন্তু মানে পিতৃভূমি সবকিছু ধনেখালি। ধনেখালিতে আমার বেড়ে ওঠা, আমি লালিত পালিত হয়েছি ধনেখালির মাটি, জল, হাওয়ায়। আচ্ছা, এই ধনেখালি আমায় শিখিয়েছে গাছের মতো মাথা উঁচু করে আলো পাবার যন্ত্রণা সহ্য করে জীবনের লড়াইটা লড়তে। আচ্ছা, এই ধনেখালি আমাকে শিখিয়েছে। এই ধনেখালির অসংখ্য মানুষ আমাকে পথ দেখিয়েছেন, জীবনের পথ, বাঁচার পথ। তাদের কথা পরে আসবো। অনেকেই, সবার হয়তো নাম সবসময় বলে ওঠা সম্ভব হয় না বা মনে আসা সম্ভব হয় না। তো এই জন্য যে এটা আমি, আরেকজন বলেছিলেন যে নিজের এলাকায় সম্মাননা অনেক বেশি, তো রবীন্দ্রনাথকেও সম্মান পেতে হয়েছিল না যখন নোবেল পুরস্কার পেয়েছিলেন তারপর। আর এখন আপনি যেটা বলছেন, এখন দেখছি আসলে এখন ফেসবুকে দেখছেন বলে তাই। আর আবার তো আমি বড় ফোন অনেক পরে কিনেছি, স্মার্টফোন অনেক পরে কিনেছি, তাই বরং এখন অনেক কম অনুষ্ঠান করতে হচ্ছে, মানে ছেলের পড়াশোনা বা আমার দুই বাড়ি। এটা মানে একটা সময় ছিলাম পাগল, আমি বাড়িতে কমই থাকতাম, মানে এখনো বাড়িতে থাকি না প্রায়, কারণ তখন মঞ্চ নাটক, এখনো মঞ্চ নাটক করছি, তখন হয়তো 4-5টা দলে করতাম একসাথে, মানে দল বলতে গ্রুপে করতাম, তথ্য সংস্কৃতি দপ্তরের করতাম বা ইনফরমেশন ব্রডকাস্টিং ডিপার্টমেন্ট, সং অ্যান্ড ড্রামা, মানে মঞ্চ প্রচন্ড, তার সঙ্গে সিরিয়াল, এই এখন মঞ্চটা যেমন গ্রুপ, মানে দল কমিয়ে দিয়েছি, 2-3টি গ্রুপে করছি, বা এইটাই। আবার সিরিয়ালটা আমি আপাতত স্টপ, কিছু কিছু ফিল্মে বা শর্ট ফিল্মে যেগুলো আগে থাকতে নির্ধারিত থাকে শুটিং এর টাইম ডেট, কারণ সিরিয়াল তো ওইভাবে হয় না, রাত 12টায় শুটিং শেষ হলেও তখনও জানা যায় না যে পরের দিন কল টাইম আছে কি, এটা কিছু করার নেই। তো যার জন্য ওই জগৎটা থেকে, কারণ আমার ছেলের পড়াশোনা বা আমার সাংসারিক অনেক দায়িত্ব পালন করতে হয়, বিশেষ করে এই ধনেখালি কেন্দ্রিক এবং আবার নিজের বাড়ি কেন্দ্রিক। ও অ্যাকচুয়ালি মানুষ তো নিজে একাও আছে না, অনেকজনকে নিয়ে বাঁচতে হয়। মানুষ, আমরা শিল্পী হই, যাই হোক, সংঘবদ্ধ জীব মানুষ, তো আমাদের চারপাশের মানুষকে নিয়ে বাঁচার জন্য অনেক কিছু, যাই হোক। তো উত্তরণের কাহিনী বলতে, আমি যখন আবৃত্তি শুরু করেছি নিজেই জানি না। আচ্ছা, আপনি একটু আগে জিজ্ঞাসা, হ্যাঁ, মানে কত বছর বয়স থেকে আপনার এই অনুষ্ঠানের জগতে আসা বা আবৃত্তি? আমি নিজে জানি না।
তবে মা বাবার কাছে শুনেছি, মানে তখন আমার জ্ঞান হয়নি পুরো, আচ্ছা। কথা বলতে একটু আগেই শুরু করেছিলাম, এবং সেই সময় কথা বলছি যখন, তখনই নাকি বাবা ছোট ছোট ছড়া কবিতা দিয়ে শুরু হয়। আমার বাবা রামচন্দ্র মল্লিক অত্যন্ত নেতাজি ভক্ত মানুষ, এবং নেতাজির কবিতা দিয়ে শুরু হয়েছিল কোনো মঞ্চে, সেটা আমাদের মির্জানগর গ্রামেই কোনো মঞ্চে, এবং সেখানে আমি নাকি মাইকের স্ট্যান্ড মানে নাগালে পাইনি, ওটা তখনকার মাইক অত নিচে ডাউন করা যেত না হয়তো, তো বাবা কোলে করে নিয়ে মাইকে বলিয়েছিলেন আর কি, ওটা এরকম। এবং আমার কোন কবিতাটা তখন বলেছিলেন মনে আছে? নেতাজি অবাক অভ্যুদয়, এই কবিতাটা এটা আছে, পুরো কবিতাটি আমার স্মরণে নেই, আমি একটু পরে ওটাতে আসছি। হ্যাঁ, বিশ্ব ছাড়াই উঠিয়াছি একা বিশ্ববিধান, না এটা না, নেতাজি নাম অবাক অভ্যুদয়, আমি এই মুহূর্তে ঠিক হঠাৎ করে এলো, পরে আমি আসছি। আর এরপরে যেটা হচ্ছে আমার 3-3.5 বছর বয়স, এরকম বয়সে, এক্সাক্ট 3 না 3.5 সেটা এখন এই মুহূর্তে মোটামুটি 3 থেকে 3.5 বছর বয়সে আমার প্রথম মানে বাইরে যেটা অনুষ্ঠান বলুন কম্পিটিশন, তখন আমি যেটা হয়েছে প্রচুর কম্পিটিশন বাবা করিয়েছিলেন, সেটা হচ্ছে কলকাতার বরানগরে। তখন ওই বরানগরে বাবা নিয়ে গিয়েছিলেন ময়রাডাঙ্গা সার্বজনীন দুর্গাপূজা উপলক্ষে একটি কম্পিটিশন হয়েছিল, সেই সার্টিফিকেটটি এখনো আছে। আপনার মনে আছে এখনো সেই সার্টিফিকেটটা আছে? আমার মনে আছে, আমার ছোটবেলার অনেক বিশেষ বিশেষ কিছু স্মৃতি মনে থাকে, এখনো মনে আছে। এবং ওই বরানগর ওই এলাকা দিয়ে এখন তো আমার যাতায়াত বা যায় আসি বা অনুষ্ঠান করতে যায়, সে ময়রাডাঙ্গা সর্বজনীন না সার্বজনীন আমার ঠিক মনে পড়ছে না, যে ওনাদের যে বয়ানটা, তো সেই দুর্গাপুজোয় মনে আছে একজন, আমি আবৃত্তি করার পর বাবার কাছে শুনেছি আমি বোধহয় লিচু চোর এরকম বলেছিলাম, তো একজন বিচারক, আমার মুখ মনে নেই তার, ধুতি পাঞ্জাবি এটুকু একটা অবয়ব মনে আছে, এবং তিনি এসে খুব আদর করেছিলেন, ওখানে প্রথম পুরস্কার। এবং আরেকটি স্মৃতি মনে আছে, বাবা বোধহয় আমার ঠিক মনে নেই, ওখান থেকে মনে হয় ট্রেন ধরেছিলেন মনে হয় ওই ডানকুনি লোকাল, অনেকটা রাত হয়ে গেছে, কারণ অনুষ্ঠান পুজোর অনুষ্ঠান শেষ করে কলকাতাতে এই অনুষ্ঠান একটু রাত করেই হয়। বাবা ছুটতে ছুটতে এসে ডানকুনি এরকম কোনো জায়গায়, মানে এখন একটা আমি তো ঘুমিয়ে গেছি করে, বাবা ওই যখন ছুটে কর্ডলাইনের ট্রেনটাতে উঠবেন ওই সময় যারকে আমি মানে ঘুমটা ভেঙে গেছে, ওই বাবা ছুটে ট্রেনটা মানে এরকম একটা মনে আছে, তার কারণ হচ্ছে কি ওই ট্রেনটা ছিল লাস্ট ট্রেন, তো সেই সময় তো এত ট্রেনও ছিল না, তো ওইভাবে বাবা মার হাত ধরেই শুরু। এবং সেই সময়ে বিভিন্ন মানুষের কাছে বাবা নিয়ে গেছেন আবৃত্তি শেখানোর জন্য, শেখানো মানে সেইভাবে এখানে কেউ তো শেখাতেন না, বিভিন্ন বাংলার মাস্টারমশাই যারা ছিলেন, প্রথমে তো বাবা নিজের মতো করেই বাবা শিখিয়েছেন, এরকম করে বলো ওরকম করে। আমার মনে আছে যে আমি ঘুমিয়ে গেছি, মানে ধরুন রাত 10টা-11টা, বাবা কোথাও গেছেন, ফিরেছেন, এই হোট কাল কম্পিটিশন আছে, মানে আমি অঘরে ঘুমোচ্ছি, তখন কেঁদে পেয়েছি, কিন্তু বাবা খুব রাগী ছিলেন, বাবার সামনে কাঁদা যাবে না, হ্যাঁ, মানে ফুপিয়ে উঠছি, বলতে পারছি না, ভিতরে ভিতরে খুব রাগ হচ্ছে, হ্যাঁ, কিন্তু ওট কাল কম্পিটিশন, ঘুমটা ভাঙে, মেয়েকে তৈরি করতে মেয়ের থেকে মেয়ের বাবার চেষ্টাই বেশি, বাবা এবং আমার মা, অবশ্য মায়ের কথাটা সকলে জানেন না, কিন্তু আমার মায়ের অবদান। এই না, একটু আগে আপনার মা আমার সাথে গল্প হচ্ছিল, আমার সাথে কথা বলার আগে, যে উনি বলছেন 3 বছর বয়সী যে কোলে পড়ে আর কি মাইক্রোফোনের সামনে আপনাকে দান করে আবৃত্তি করেছিলেন। আমার মা না থাকলে আমি এতটা ঠিক হতে পারতাম। আচ্ছা,
আর বাবা তো অবশ্যই, মায়ের অবদানটা সকলে জানেন না। মায়েরা তো চিরকালই নৃবৃতচারিণী, একদম একদম অলক্ষ্যে অলক্ষ্যে হয়তো আমরা রাখিও। তো সেটাই, যাই হোক, তো এভাবে তো শুরু। এবং সেই সময় পরে আস্তে আস্তে ক্লাস 5-এ উঠলাম। তখন মনে আছে আমার শ্রদ্ধেয় দিদি মুকুল দি, আমাদের ধনেখালি গার্লসের মুকুল চক্রবর্তী, তিনি বাংলার টিচার, কবিতা লিখতেন। এবং দিদির কাছে গেছি, দিদি এটা একটু বলে দিন। দিদি যখন দেখছেন আমি স্কুলে আবৃত্তি করতে, দিদি করেছেন। এবং মনসুর মাস্টারমশাই ছিলেন এখানে, উনিও বেশ কয়েকবার আমাকে দেখিয়ে দিয়েছেন। অনেক সময় বিশ্বনাথ বাবু আমাদের ধনেখালি বসের স্যারের কাছে গেছি, বাবা নিয়ে গেছেন, বা গেছি স্যার এটা কি হবে, প্রণতি দি, মানে সকলে। আমি স্কুল টিচারদের মানে অনেকেই সহযোগিতায়, অ্যাকচুয়ালি যারা মানে স্যার বা দিদিরা ওনাদের মতো করে আমাকে দেখিয়ে দিচ্ছেন। ওনারা হয়তো কেউ আবৃত্তি শিল্পী নন, ওনারা না থাকলে তো আমি থাকতাম না, আমার অস্তিত্ব থাকতো না। হেল্পটা করেছেন যে এইভাবে করো, হ্যাঁ এইভাবে করো, তুমি এগিয়ে যাও। এটা যদি না থাকতো তো আমি তো আমার আজকে এই জায়গাটা আসতো না। তো যাই হোক, তারপরে আমি ওখানে স্কুল থেকে ধনেখালি গার্লস স্কুল, সেখানে অনেক কিছু মানে নাটক আমার। হ্যাঁ, একটি কথা না বললে বোধহয় হয়, আমার ছোটবেলা একদম শৈশবে বাবা কিন্তু এমনি চাননি যে আমি এটা আমার প্রফেশন হোক বা কিছু আবৃত্তি করো বা এটা এই ধরনের বা এই সঞ্চালনা, তুমি পড়াশোনা করে বড় কিছু, এটা ছিল। কিন্তু এটা করতে হবে, কবিতা লেখা বা আবৃত্তি। মানে ছোটবেলায় ওটা ভাবেননি বা বাবাও ভাবেননি যে আজকে সেটাই পেশা আপনার হয়ে যাবে? না, বাবা চেয়েছিলেন যে তুমি মানে ইয়ে করো, পড়াশোনা করো, উচ্চ শিক্ষিত হও এবং এখানকারই কোনো একটা জব, টিচার হোক বা যাই হোক, তুমি এখান থেকে কোনো চাকরিতে তুমি জয়েন করো। কিন্তু এই জগতে বা নাটক তো নয়, কিন্তু আমার পাগলপনা ছিল ছোট থেকেই রেডিও, আকাশবাণী। আমি আকাশবাণীর কাছে নতজানু হই। আজকে আমি যে দাঁড়িয়ে আছি তার পটভূমি কিন্তু রচিত হয়েছিল আকাশবাণীর জন্য। তখন তো আমাদের ছোটবেলায় মানে একদম শৈশবে টিভি ছিল না। আমরা ছোট যখন টিভি এসেছে, আমার বাড়িতে টিভি আসেনি। আর আমি টিভি দেখতে কোথাও কারোর বাড়িতে আমি যেতাম না। একবারই যেতাম, ওই মহাভারত হতো আমার বাবার বন্ধুর বাড়িতে, মাঝে সাঝে, রেগুলার না। তো রেডিও ছিল আমার প্রাণ। এবং দুটি মানুষের কাছে আমি নতজানু এবং পরে আমি দুজনকেই বলতে পেরেছি, বলেছি। সেটি হচ্ছেন শাওলিদি, শাওলি মিত্র, যার কাছে পরে আমি ক্লাসও করেছি, আর জগন্নাথ বসু। জগন্নাথদাকে আমি মাস 3 আগেই বলেছি, ওনার একটা আমি আকাশবাণীর জন্য একটা ইন্টারভিউ নিলাম যে দাদা আমি কিন্তু মানে আমার এই জগতে আসা আপনি আর শাওলিদি ছাড়া কারো কথা না। মানে ওনাদের ওই নাটক, বিশেষ করে নাটককে ভালোবাসা, ওই নাটক যদি আমি না শুনতাম, আমি তখন মনে হতো ছোট্টবেলা থেকে আমি আর কিছু পারি না। এবং ওনারা যে কথা বলতেন, নাটকটা শুনতেন, আমি নিজের মনে মনে বলতাম সেই কথাটা। হ্যাঁ, নিজের মনে মনে, একদম রেডিও শুনতে উনি বলছেন, ওনারা অভিনয় করেছেন, আমি নিজের মনে ওই কথাটা আমি নিজের মনে উচ্চারণ করছি, এটা এরকম ভাবে। এবং ছোটবেলায় তৃপ্তি মিত্র, শাওলি মিত্র এবং জগন্নাথ বসু তখন ওনারা করছেন। আর তৃপ্তি মিত্র, শম্ভু মিত্রের রেকর্ড তখন তো বাজানো হতো, শুনতাম। আমি একদম মনে হয়েছিল ওনাদের এই আকাশবাণীর নাটক শুনে আমার মনে হয়েছিল আমি আর কিচ্ছু পারি না, আমার আর কিচ্ছু না, আমার গন্তব্য নির্ধারিত। মনে হচ্ছিল আমাকে করতেই হবে, অভিনয় করতেই হবে। তখন অভিনয় ছিল, অভিনয়টা তো আমায় করতেই হবে, অভিনয় ছাড়া আমি বাঁচতে পারবো না। আর বাবা আবৃত্তি তো ভীষণ, আমার
সবকিছু। আচ্ছা দিদি, আমরা একটু থামাচ্ছি, এই আবৃত্তি কথা যখন এলো, আমরা বিভিন্ন প্রোগ্রামই শুনেছি, আপনার আবৃত্তি জ্বালাময়ী আবৃত্তিও শুনেছি, তা একটা আবৃত্তি একটু হয়ে যাক দর্শকদের উদ্দেশ্যে, তারপরে আপনার কথায় আমরা আবার এগোবো। অন্তত শাড়ি বা অন্য কোনো হারলেস, আপনার যেটা পছন্দের, আপনি একটা কবিতা আগে শোনান। কবিতা আগে শোনাবো? শাড়িটা সবাই শুনতে চায়। শাড়ি, হার্টলেস এগুলো না সর্বত্র কতবার যে করেছি, আফ্রিকা সবাই আবার আবার মানে আমরা চাইছি মঞ্চটাকে একটু বেঁধে নিতে দর্শকদের, সাক্ষাৎকার তো এগোতেই থাকবে, বলো। হ্যাঁ, সুবোধ সরকারের শাড়ি। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো 6টা। এত শাড়ি সে একসঙ্গে জীবনে দেখেনি। আলমারির প্রথম থাকে সে রাখলো সব নীল শাড়িতে, হালকা নীল একটাকে জড়িয়ে ধরে বলল, তোর নাম আকাশ। দ্বিতীয় থাকে সব গোলাপিতে, একটা গোলাপিকে জড়িয়ে ধরে বলল, তোর নাম অভিমান। তৃতীয় থাকে 3টে ময়ূর, যেন 3 দিক থেকে ছুটে আসা সুখ। তেজপাতার রং যে শাড়িটা, তার নাম দিল বিশাল। সারা বছর ধরে সে শুধু শাড়ি উপহার পেল। এত শাড়ি সে কি করে এক জীবনে পরবে? কিন্তু বছর যেতে না যেতেই ঘটে গেল সেই ঘটনাটা। মেয়েটি বেরিয়েছিল স্বামীর সঙ্গে চাইনিজ খেতে, কাপড়ে মুখ বাঁধা 3টি ছেলে এসে দাঁড়ালো। স্বামীর তল পেটে ঢুকে গেল 12 ইঞ্চি, ওপর থেকে নিচে নিচে নেমে ডান দিকে, যাকে বলে এল। চিলি ফিস থেকে তখনও ধোঁয়া উঠছে। এর নাম রাজনীতি বলেছিল পাড়ার লোকেরা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো 6টা। একদিন দুপুরে শাশুড়ি ঘুমিয়ে ছতাকার বারান্দা থেকে সমস্ত শাড়ি বের করে উড়িয়ে দিল নিচের পৃথিবীতে। একটি 19 বছরের মেয়ে একা, কিন্তু সেই শাড়িও কেড়ে নিল 3 জন। পাড়ার মোড়ে একটি সত্য নগ্ন বিধবা মেয়ে দৌড়চ্ছে আর চিৎকার করছে, বাঁচাও! পেছনে 3 জন, সে কি উল্লাস! নির্বাক পাড়ার লোকেরা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা। বাহ, চমৎকার দিদি, আপনার যে এক্সপ্রেশন, এই যে আবৃত্তি, মানে সত্যি অতুলনীয়। অনেকদিন পরে শাড়িটা আর এখন করি না, আচ্ছা। অনুরোধ এলেও অন্য কিছু করি। তা যাই হোক, অনেকদিন পরে করলাম। হ্যাঁ, আমরা দর্শকদের উদ্দেশ্যে, আমরা তো শুনেছি, আমরা প্রোগ্রাম বিভিন্ন দর্শকদের উদ্দেশ্যে একবার শোনাতে বললাম। তা আমরা যে জায়গায় ছিলাম, আপনার স্কুল লাইফ থেকে এগোচ্ছিলাম। চলুন। হ্যাঁ, স্কুল লাইফ। জগন্নাথ বাবু ওখানে ওই গান, নাটক, রেডিও শুনে। কিন্তু আমি ওনাদের মানে কলকাতার ওই রহস্যময় একটা কি বলবো খনি, সেখানে আমার থেকে অনেক দূরে, এবং কেউ শেখানোর ছিলেন না এখানে। খুব মন আকুপাকু করতো, কিন্তু আমার ওই যে কি বলবো মূর্তি গড়া আছে একলব্যের মতো। রেডিওই আমাকে শিখিয়েছে প্রত্যেকটা। মানে আমি যেখানে গেছি, পরে বলেছেন বা তোমার মডুলেশন বাচিক বা এটা ভালো, কিন্তু সেটা আমার আকাশবাণী আমাকে করিয়েছে। আমার মানে জগন্নাথ দা, শাওলিদির এই যে অভিনয়, তারপরে তো অবশ্যই তৃপ্তি মিত্র, শম্ভ মিত্র, অজিতেশ বন্দ্যোপাধ্যায়, যারা রেডিওর স্টলওয়ার্ড ছিলেন রেডিওর নাটকে। আমি পাগলের মতো শুনতাম, বিবিধ ভারতের নাটক পাগলের মতো শুনতাম,
এবং নিজের মনেই ওই চলতো ওই অভিনয়টা, এবং কথা বলতাম। এবং এখন খুব মজা হয় একটা ব্যাপার, একটু বলে রাখি এই প্রসঙ্গে। আমি কোনো বই যদি পড়ি না, সেটা গল্পের বই হোক, যা, আমি কণ্ঠ শুনতে পাই। মানে কোনো গল্পের বই পড়ছি, উপন্যাস পড়ছি, বা কোনো প্রবন্ধ পড়ছি, বক্তা একটা থাকে, আমি প্রত্যেকটা বক্তার আলাদা কণ্ঠস্বর আমি যখন পড়ি শুনতে পাই, উপলব্ধি করেন একদম তার কণ্ঠটা কি রকম হচ্ছে, মানে ক্ষীণকায়, মানে ক্যারেক্টার অনুযায়ী তার শব্দগুলো আমার মনে, কানে, আমার মাথায় বাজে একদম। আমি মোবাইল থেকে কিছু পড়লেও সেটাই হয়। এবং অনেক সময় স্ক্রিপ্ট লিখতে হয়, অনেক সময় নাটকের ক্ষেত্রে আবার একটা সম্পাদনা করতে হয়। রিসেন্ট আমি একটা স্ক্রিপ্ট লিখছি, লিখতে হলো একটা শ্রুতির, মানে পরের দিন দুপুর 2:30টায় অভিনয় হবে, আমি রাত 1:30টায় লিখতে বসেছি। এবং সেটা একটা ইতিহাসের উপর ভিত্তি করে। তার আগে অনেক কিছু ডকুমেন্ট পাচ্ছিলাম না। বিপ্লবী লীলা রায়ের উপর আমি লেখাটা লিখতে যাচ্ছি। আমি তার আগে সব শিল্পী 5-6 জনকে বলা হয়ে গেছে, এই তুই অভিনয় করবি, আমার সব বন্ধু বান্ধব নিয়ে, বা তুমি করবে, এই করবে। একজন আমার এক বন্ধু আছে, বিবেকানন্দ আছে, অত্যন্ত প্রিয় বন্ধু। বিবেকানন্দ আছে দুর্গাপুরে, আসানসোলের ছেলে, ও কলকাতার থাকে কিন্তু আসানসোলে। তখন বিবেক তুই করবি, বলে দেখ যেতে হবে, এ করতে হবে, স্ক্রিপ্ট, আমার এখন স্ক্রিপ্ট লেখা হয়নি। আর ও জানে আমার পাগলামো এরকম। আমার আকাশবাণীর পার্থকে বললাম, পার্থ বললো দিদি স্ক্রিপ্ট করি, স্ক্রিপ্ট দ্বারা লিখো রাত্রে, মানে এরকম হয় কিছু কিছু। তারপরে দীপঙ্কর দা ছিলেন, নন্দিতা ছিল, এরকম। আমরা মৌমিতাকে বললাম ওর ডান্সে। তো সবাইকেই বললাম যে লেখা আছে। রাত 1:30টার সময় লিখতে শুরু করে ফার্স্ট স্টার্টিংটা আমি তো বুঝতে পারছি, একজনকে ঘুম থেকে তুললাম, দীপঙ্কর দা ওরকম দেখুন তো, আমি ফার্স্ট স্টার্টিংটা এই গুলি দিয়ে এই দিয়ে স্টার্ট করছে, দূর আমি কিছু বুঝে উঠতে পারছি না। বলে আগে দিদি ভাই তুমি লেখো, ওরা ঠিক আছে লেখা। ভোর 5:30টায় লেখা হলো। অ্যাকচুয়ালি কি আমি যেগুলো বলছি, আমি তো পুরো কণ্ঠটা চার্লস ট্রেগার্ট, তার ক্যারেক্টারটা, সে বলছে ফায়ার ফায়ার, এই যে বলছে, আমি কিন্তু তার সে কিভাবে বলছে, তার কণ্ঠ স্বরটাও আমি বুঝতে পারছি। মানে আমার কান, আমি যখন লিখছি আমার কানে কিন্তু ওটা বাজছে, তার কণ্ঠস্বরটা কেমন হবে। হ্যাঁ, কোন সেন্ট্রি বলছে ওখানে স্যার লুকিয়ে আছে, মনে হচ্ছে অনেক 200-300, এই যে তাদের কণ্ঠস্বরটা আমি কিন্তু, মানে কি বলবো, আমার মাথায় কানে বাজে। এবং তারপরে আমি লিখছি মানে অভিনয়টা করতে করতে আমি লিখছি। মানে লেখার পরে অভিনয় নয়, আমি অভিনয় করছি আর লিখছি নিজেই, মানে আমার কণ্ঠস্বর বাজছে। এবং খুব এইটা আমার খুব বলতে মানে আনন্দ লাগছে। এরকম আমাদের অনেক এরকম চটজলদি খুব মজার কাজ হয়। এবং যেহেতু আমরা প্রত্যেকেই প্রফেশনাল, নট অনলি মানি। হ্যাঁ, মানে আমি আমার স্টুডেন্ট সবাইকেই বলি, প্রফেশনাল বলতে আমরা ভাবি টাকা, অবশ্যই টাকা ছাড়া, মানে টাকার প্রয়োজন আছে, টাকা। আর মজার ব্যাপার এটাও বলবো যে শিল্পীদের ক্ষেত্রেই টাকা বললে বলা হয় যে ইস দেখেছো এই টাকা, এই আমি কারোর প্রফেশনে আঘাত না করে বলছি, আমি প্রত্যেককে এটা বলি। মানে আমার অনেক অর্গানাইজাররা, অনেক অনুষ্ঠান হচ্ছেন, অনেকে সার্ভিস হোল্ডার, তারা অ্যারেঞ্জ করছেন এইটা। আমি একটা কথা বলেছিলাম, আপনারা এই অনুষ্ঠানটা করছেন বা কোনো কিছু, বা কোনো আপনাদের সাম্মানিক থেকে তো, মানে যদি বলেন কোনো সরকার যে আজকে এই হচ্ছে আপনি এত, সেটা তো হয় না। আপনার জীবন যাত্রার জন্য আপনার ওই সাম্মানিক, আপনি যে সার্ভিস করছেন সেটা প্রয়োজন, তেমনি আমরা শিল্পী, আমাদেরও জীবন যাত্রা আছে। এবং একজন শিল্পীকে সব সময় আপডেট থাকতে হয়, তার মঞ্চে ওঠার জন্য সব সময় আপডেট, তার পোশাক, তার মেকআপ, তার সব সময়। তো যাই হোক, ওটা অন্য প্রসঙ্গে চলে যাচ্ছে, আমি আবার ফিরে আসি। তো এবারে আর 5:30টার সময় লেখা শেষ হলো, 5:30টায় লেখা শেষ করে আমি ঘুমোতে গেছি। তারপর একটু বেলা অব্দি হঠাৎ করে আমার আসানসোলের বন্ধু তখনও দোনামোনা, কিরে তোর স্ক্রিপ্ট লেখা হয়েছে? বলছে হ্যাঁ। বলছে আমি ট্রেনে উঠেছি। মানে আমি এইখানটাই বলি প্রফেশনালিজম বলতে, যে প্রফেশনালিজম মানে এটাই, ওই যে আসবো আমি নাটকটা করব,
এটা কিন্তু টাকার ব্যাপার না, এই যে আমি এই টাকাটা ও যেখান থেকে আসবে, যেটা কোনো খরচে ওর উঠবে না, ওঠে না কিছু না, কিন্তু এই যে যেহেতু আমাদের একটা সকাল সকাল ওটা ভালো সভ্যতা বা এই, এবং পার্থ যে আমার আকাশবাণীর এক ভাইয়ের বন্ধু, দিদি তোমার ওকে আমি তো আর ফোন করিনি, দিদি তোমার স্ক্রিপ্ট লেখা হয়ে গেছে, তাহলে চলে আয়। কি করে হবে, আমি বলবো যেমন আমরা অনেক কাজ করেছি, নন্দিতা চলে এসো। গেছি ওখানে, সবাই জড়ো হলাম দুটোয়, একবার স্ক্রিপ্টটা পড়া হলো, পড়ে টোরে আমরা করলাম, এবং সেটা সবাই, মানে এটা আমার ক্রেডিট নাই যে ভালো হয়েছে, সেটা ওদের সকলের ক্রেডিট। আমি এটাই বলতে চাইছি, প্রফেশনালিজম মানে হচ্ছে, প্রফেশনাল আর্টিস্ট মানে হচ্ছে একটা ডেডিকেশন। আমি খুব বড় বড় কথা বলছি মনে হতে পারে, হ্যাঁ, ডেডিকেশন, যে কাজটা করছি আমি সেই কাজটার প্রতি কতটা মানে নিষ্ঠাশীল। আমি যেটা বলছিলাম যে আমাকে বাবা রাত্রিবেলা ওই যে ঘুমোচ্ছি, 3 বছরের মেয়ে 4 বছরের মেয়ে, আমরা তো ভাবতে পারি না এখনকার মা বাবারা দুপুরে ঘুমোচ্ছে বাচ্চা, চুপ করুন, মানে বাড়ির বড়দের বলা হয় জোরে জোরে কথা বলবেন না, বাচ্চা ঘুমোচ্ছে, টিভি চালাবেন না, বাচ্চা ঘুমোচ্ছে, মানে ফার্স্ট সিটিজেন এখন বাড়ির বাচ্চারা, আগে ছিল ফার্স্ট সিটিজেন বাড়ির বড়রা, এখন ফার্স্ট সিটিজেন হচ্ছে বাড়ির বাচ্চারা। তো কিন্তু আমাকে ফার্স্ট সিটিজেন করে বাড়িতে বড় করা হয়। মানে আমরা যেটা মানে আপনার কাছ থেকে জানতে পারছি যে আপনার একদম শৈশব থেকে 3 বছর বয়স থেকে কিন্তু এই সাংস্কৃতিক জগতে চলে আসা, সাংস্কৃতিক জগতে বাবার সলতেটা পাকা, বাবার হাত ধরে বাবা মা সলতেটা পাকাচ্ছেন তখন, এবং নাটকের জগতে যেটা আসা যে আকাশবাণী কিন্তু আপনার এই ভিত ঘুরে দেওয়ার মূলে আছে, মানে শুনে শুনে একদম রেডিও শুনে শুনে আপনার ছোটবেলা থেকে রেডিও শুনে শুনে আবৃত্তি সবাই অভিনয় জগতে আসা। আকাশবাণী তখন তো আমাদের বাইরে এত কিছু হতো না, আরেকটা হতো তখন প্রচুর কম্পিটিশন হতো, যেটা এখন প্রায় উঠে গেছে। প্রচুর কম্পিটিশন, আমার লোকালি ধনেখালিতে কত ধরনের কম্পিটিশন হতো, গুড়াপে কতবার গেছি কম্পিটিশন, 10 গড়া, ভান্ডারহাটি, বেলমুড়ি, এই সব চত্বরে এত কম্পিটিশন হতো। এবার দূরে দূরে তো বর্ধমান কলকাতা আছেই, তার মানে ধনেখালির একটা গ্রাম্য মেয়ে নিজের চেষ্টায় বাবা মায়ের সহযোগিতায় আজকে কলকাতায় কিন্তু দাপিয়ে বেড়াচ্ছে, কলকাতায় দাপিয়ে মানে বিভিন্ন প্রোগ্রাম করছে। আমি একটা কথা বলি, আমি টিকে আছি লড়াইয়ের ময়দানে টিকে আছি। এবং এরপরে যেটা হলো, আমার শেখার জায়গাটা আরেকটা পরে এলো, যেটা এরপর তো আমার ধনেখালি বয়েজ, সেখানেও আমি আমার স্যারেদের কাছে আমি মানে নত জানু হয়, আমার ধনেখালি বয়েজের প্রত্যেকটি স্যারের কাছে আমি আভূমি প্রণাম জানাই। ওখানে আমরা ধনেখালি গার্লসে করেছিলাম, মনে আছে, নাটকের শুরু, আবৃত্তি তো করছি, ওখানে সঞ্চালনাতেও আস্তে আস্তে হাতে খড়ি হয়েছে ক্লাস 9 থেকে। এই নাটকের প্রসঙ্গে তো আমরা যখন এসেছি, আপনার কোনো নাটকের কোনো সে ডায়লগ কিছু মনে আছে, বা কোনো শ্রুতি নাটকের কোনো অংশ বিশেষ যদি কিছু মনে থাকে আপনার বিশেষ? সেটা পরে আমি যেটা বলছি, ডাকঘরে আমি করেছি, অমন হয়েছিলাম, আচ্ছা, ক্লাস ডাকঘরে, হ্যাঁ ডাকঘরে, এবং সেটা আমরা ধনেখালি ব্লকে ফার্স্ট হয়েছি, জেলাতে আমরা পুরস্কার এনেছিলাম, বোধহয় 2য় আমরা এরকম হয়েছিলাম। তো আমরা ক্লাস 8 বা 7-এ পড়ছি বোধহয় তখন। তো এখান থেকে নাটকের আমার সূচনাটা একদম। আর তারপরে ওখানে আমাদের সমস্ত দিদিরা ছিলেন, ধনেখালি বয়েজে এলাম চোখে আঙুল দাদা সত্যবাবু ডিরেকশনে, আর সমস্ত স্যারেরা, বিশ্বনাথ বাবু স্যার, আমার মানে প্রত্যেক স্যারের কাছে আমি নত জানি। ওটা তো আমার ব্যঙ্গাত্মক নাটক ছিল, চোখে আঙুল দাদা, একদম। আর তারপরে চলে গেলাম তো কলেজ বলতে আমাদের বর্ধমান ওমেন্স কলেজ, ওখানেও করেছি রক্তকরবী, এবং আমি হয়েছি রাজা, প্রথমে শ্রুতি নাটকে রাজা, আরেকটি বন্ধু হয়েছে নন্দিনী। তারপরে ওখানেও নাটক করেছে, মঞ্চ নাটক, এবং সেটা পরে করেছি। আমাদের অধ্যাপিকারা হয়েছেন, সেখানে আছেন, আমি আছি, সবাই একসাথে অভিনয়টা তখন থেকে শুরু হয়ে গেছে না। আমার কলেজের
বিভিন্ন অধ্যাপিকা রমাদি, এবং যার কথা না বললে আমার দ্বিতীয় মা যিনি, তিনি হচ্ছেন আমার বন্দনা বন্দ্যোপাধ্যায়। আমার দ্বিতীয় মা, আমার অধ্যাপিকা বর্ধমান ওমেন্স কলেজের। এখনো তিনি মানে তার ভালোবাসার সমস্ত মানে ঘরটা আমার ওপর মানে ঢাকা থাকে। আমাকে উনি বড় মেয়ে বলেন। ওনার দুই কন্যা, দুজনেই অত্যন্ত মানে প্রতিষ্ঠিত, এবং আমাকে বর্ধমানে যে বেড়ে ওঠার একটা অ্যাকচুয়ালি কি আমার মনে হয় স্টুডেন্ট লাইফটা হচ্ছে আমাদের ট্রেনিং পিরিয়ড, তাই তো? আপনি শিক্ষক, যে ট্রেনিং পিরিয়ড হচ্ছে আমাদের এই স্টুডেন্ট লাইফ। আমরা কিভাবে জীবনে চলবো, পড়াশোনা যেটুকু করছি সেটাও ট্রেনিং, এবং জীবনের পথে চলার ট্রেনিংটা হয়ে যায়। কিন্তু সবটাই হচ্ছে আমরা যেমন ওয়ার্কশপে যাই ট্রেনিং করি, এটাও জীবনের একটা ওয়ার্কশপ। আমি আমার ছেলেকে বলি, আমার স্টুডেন্টদের বলি, এটা কিন্তু তোমার জীবনের ট্রেনিং পিরিয়ড। তো আমার ট্রেনিং পিরিয়ডে আমি এত রকমের ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে গেছি, এবং যত জীবনে ঘাত প্রতিঘাত না থাকলে জীবন দাঁড়ায় না। এবং আমার বন্দনাদি এবং আমার দ্বিতীয় পিতা আমি বলি, তিনি স্বর্গত হয়েছেন দিলীপ মুখোপাধ্যায়, আমাদের বর্ধমানের স্যার, ইংরেজি স্যার দিলীপ মুখোপাধ্যায়। কাকিমা এখনো আছেন। তো এই দুটি মানুষের অবদান আমার জীবনে তৈরি হওয়ার জন্য সেটা আছে। এবং ওখান থেকে এর মাঝে বলি, আমি তো ধনেখালিতে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করছি। আমি যে মানুষের সংস্পর্শে যাদের, সলিল মিত্র, সলিল জেঠু, সুনীতি মুখোপাধ্যায়, সলিল জেঠু চলে গেছেন, শিশু সাহিত্যিক সলিল মিত্র একদম মেয়ের মতো ভালোবাসতেন, হাতে ধরে অনেক কিছু শিখিয়েছেন। সুনীতি মুখোপাধ্যায় আছেন। আরেকজন চলে গেলেন চঞ্চল কাকু, চঞ্চল সিংহ রায়। চঞ্চল কাকু তো আমার বাড়িতে রেগুলার আসতেন, কি লিখছো, এবং আমার একটা সময় প্রচুর লেখালেখি, কবিতা, গল্প লিখছো, লেখো। এই লেখাটাও কিন্তু আমার একটা ভিত, আমাকে তৈরি হওয়ার ভিত। মনমোহন কাকু, মনমোহন দত্ত, হ্যাঁ, তো আমাকে তৈরি করেছেন যারা, তিলে তিলে করে একটু করে। আমি কিছু সাপ হই, ব্যাং হই, যাই হোক, কিন্তু আমার পিছনে তো অজস্র মানুষ আছেন। আমার যারা আঘাত করেছেন তাদের অবদানটাও কোনো মানে এতটুকু ছোট নয়। কেউ আঘাত করেন বলে আমার জেদ, আমি ভীষণ জেদটা বেড়ে যায়। হ্যাঁ, জেদ, এবং আমাকে ভীষণ রকম করেছেন। এবং আমাকে খুব মনে পড়ছে যে তন্ময় মল্লিক, তন্ময়দা আমাকে একবার বলেছিলেন অনেক ধরনের ঘটনা, যেমন হয় ছাত্রাবস্থায় অনেক লড়াই করেছে। তন্ময়দা আমাকে বললো, চৈতালি এগুলো উত্তর তো দিতে, এরকম কথা আমি বারবার মঞ্চের ক্ষেত্রেও পেয়েছি। উত্তর এমন ভাবে নিজেকে তৈরি করতে উত্তর দিতে পারি, তোর জীবনটাই যেন উত্তর হয়। হ্যাঁ, তোর উত্তর তোর জীবন হবে। তন্ময়দাকে যাই হোক, এইবারে করতে করতে হ্যাঁ, নওশাদদা আছেন, হ্যাঁ, সেই সময় বিভিন্ন মঞ্চে উনি আমাকে ডেকেছেন। এরপরে আমি সেই সময় আকাশবাণীতে একটি অ্যানাউন্স করছি, তখন আমার গ্র্যাজুয়েশন হয়নি, আমি জাস্ট এইচএস পাস করেছি। আকাশবাণীতে ঢোকা আমার স্বপ্নের আকাশবাণী। তখনও কিন্তু আমি কোথাও কারো কাছে শিখছি না, মানে সুযোগ পাইনি, এখানে কেউ ছিল না শেখাবার। আমার সাথে সাথে ছিল আবৃত্তি করতো, যাদের দেখে আমি ভালো লাগতো, আমার সিনিয়র শম্পা ঘোষ, বেলমুড়িতে বাড়ি, ভীষণ ভালো আবৃত্তি করতো। এখানকার মধ্যে মানে ট্যালেন্টেড আবৃত্তিকার বলতে আমি শম্পাদিকে দেখেছিলাম, শম্পা ঘোষ আমাদের থেকে অনেকটাই সিনিয়র। আর শম্পাদি এখন ওই জীবনের প্রয়োজন, মানে এখন আর আবৃত্তি থেকে দূরে আছে, এই চর্চাটা হারিয়ে হয়তো নিজের মতো করে নিশ্চয়ই। কিন্তু আমি খুব সম্পাদি আশা করেছিলাম, সম্পাদিকে আমি দেখবো। যাই হোক, এখন আমি জানি না, হয়তো এখন আমার সঙ্গে কোনো যোগাযোগ নেই, এখানে বিবাহিত, হয়তো যেখানে আছে আমি শুনেছি বাইরে থাকে, হয়তো নিশ্চয়ই সেখানে চর্চা চালাচ্ছে। দেবাশিস তাকে দেখেছি, আমাদের অনেকটা সিনিয়র দেবাশিস ঘোষ পুরাপে। তো এরকম তখন কিন্তু একটা পরিবেশ ছিল,
হ্যাঁ মানে এরকম কম্পিটিশন করা, আমরা যাব। সাংস্কৃতিক চর্চার পরিবেশটা কিন্তু বর্তমানে এই গ্রাম বাংলায় একটু যেন কমে এসেছে, এখন সব ডিজের রমরমা দেখি। যে কোনো অনুষ্ঠানে একটা সাংস্কৃতিক প্রতিযোগিতা বলুন বা অন্যান্য প্রোগ্রাম হতো, কিন্তু সেই চলটা মনে হচ্ছে না কোনো জায়গায় একটু কমে গেছে ভীষণ রকম ভাবে। এই চলটা কমে যাওয়ার জন্য তো অবশ্যই এই ডিজের রমরমা আমাদের রুচি, এটা বড়দের। আর আমি বললাম একটা কথা, এটা আমার উপলব্ধি, এবং এটা রামকৃষ্ণ মিশনের এক মহারাজও বলেন যে এখন সমাজের বা পরিবারের ফার্স্ট সিটিজেন আমরা ছোটদের জবে থেকে করেছি, ছোটদের মর্জি মাফিক আমরা চলি। আর অ্যাকচুয়ালি তাদের মননটাও গড়ে তুলছি না আমরা, এটা আমরা করছি। তাদের খেলার মাঠ একটা সময় আমরা তো মোবাইল ধরিয়ে দিচ্ছি। একটা বাচ্চা যখন ভূমিষ্ঠ হচ্ছে তখনই তাকে আমরা মোবাইলে ছবি কন্টিনিউ, তার অনবরত মুভমেন্ট, সে মুখ ঘোরাচ্ছে, হাত ঘোরাচ্ছে, সব আমরা মোবাইল বন্দি করছি, বিভিন্ন জনকে পাঠাচ্ছি। আমরা বুঝতে চাইছি না যে ওই রেটা ওর কত ক্ষতি করছে। তারপরে হাতে মোবাইল, মানে 1 মাসের বাচ্চা দেখে মোবাইল দেখে সে ছবি দেখে আপ্লুত হয়ে যাচ্ছে, সেটা দেখে আমরা বড়রা আপ্লুত হয়ে যাচ্ছি। তো আমরা তো এখন সবাই মোবাইল বন্দি হয়ে যাচ্ছি, সংস্কৃতি হারিয়ে যাচ্ছে, ভিতরের ভালোবাসাটা হারিয়ে যাচ্ছে মানুষের প্রতি, মানুষের ভালোবাসা। তো যাই হোক, তারপরে আকাশবাণী তখন চেয়েছিল যে একটা পোস্টের জন্য গ্রাজুয়েশন হতে হবে। তো আমরা গিয়েছিলাম, কিন্তু যুববাড়ির রক্ত, তখন যেহেতু গ্রাজুয়েশন হয়নি তখন আমি ওটা পাইনি। কিন্তু বাবা অনেক সার্টিফিকেট, আমার যত সার্টিফিকেট ছিল সব বাবা সাথে করে নিয়ে গিয়েছে। ওনারা ওইটা দেখে খুব আপ্লুত হয়ে পড়েছিলেন যে এইটুকু মেয়ের এত ধরনের, মানে ডিস্ট্রিক্ট, স্টেট লেভেল সব কিছুর ওপরে ছিল, নাটক থেকে আবৃত্তি থেকে বক্তব্য থেকে সবকিছুর উপরে ছিল। তো ওনারা আমার উপরে একটা অনুষ্ঠান করেছিলেন যুববাড়িতে, নবীন প্রতিভাদের অনুষ্ঠান বলে একটি অনুষ্ঠান। সেখানে আকাশবাণীতে প্রথম আমার অনুষ্ঠান, ওইটা একদম ওইভাবে ঢুকেছি, নবীন প্রতিভাদের অনুষ্ঠান। তা হয়ে গেল। তারপরে তো আকাশবাণীর সঙ্গে যোগাযোগ, তারপর বাবা চাইতেন পড়াশোনাটা খুব, আর আমি হচ্ছে একদম ফাঁকিবাজ। বাড়িতে অন্য বই পড়তাম, পড়ার বইয়ের নিচে অন্য বই থাকতো, মানে গল্প প্রবন্ধ হোক, যেটা পড়ে পরীক্ষা দিতে হবে সেটার প্রতি অতটা আগ্রহ হতো না, কিন্তু ভোরাসিয়াস রিডার ছিলাম। হ্যাঁ, মানে আমি খবরের কাগজেও মানে ঠোঙা, ওটাও যদি কিছু পাই কোনো ভালো লেখা সেই সময় ওটাও পড়তাম। না মানে আমার অনেক কিছু এখান থেকে যেখানে যা পেয়েছি টুকে নিয়েছে, মানে কালেকশন করে নিতেন। হ্যাঁ, পড়তাম, কালেকশন করতাম। খাতাগুলো সব হারিয়ে গেছে, এরকম প্রচুর লিখেছি, যা পাই সব খাতা, একটা খাতাও থাকে না আমার, খাতাগুলো হারিয়ে। কিন্তু আমি সব রাখতাম। বর্ধমানে আমার গ্র্যাজুয়েশনে আমি থাকতাম, সেখানে আমি যেখানে থাকতাম আমাদের সব স্টুডেন্ট বন্ধুরা ছিল, রাখাদি, ওরও পড়াশোনার ভীষণ মানে বই পড়তে ভালোবাসতো, আমাদের ওই পড়তাম। আপনাকে একটু মানে ব্রেক করছি, আপনাকে ধরুন আপনি একটা অনুষ্ঠানে গেছেন, মঞ্চ সঞ্চালনার দায়িত্বে সঞ্চালক হিসেবে গেছেন, দর্শক প্রচন্ড চেঁচামেচি করছে, যে কোনো কারণেই হোক, প্রোগ্রাম শুরু করতে দেরি হয়েছে, কিভাবে কন্ট্রোল করবেন? এইটা নিয়েও একটা গল্প আছে, খুব মজা। তপনদা উনি আমাদের এখন পশ্চিমবঙ্গ সরকারে কোন এক মন্ত্রী পেয়ে, তো উনি ওই অর্কেস্ট্রার এরকম প্রোগ্রাম করতেন। আচ্ছা, আমার সাথে খুব ভালো সংগ্রহ, তুই কালচার্ড মানুষদের নিয়ে কাজ করিস, হ্যাঁ তুই তো নাটকই বল, যেখানে খুব শিক্ষিত এরকম মানুষদের নিয়ে কাজ করিস, এইরকম আমাদের এই অনুষ্ঠানে তুই করতে পারবি, খুব চ্যালেঞ্জ নিয়ে। আচ্ছা, সত্যি দেখুন ওই রকম বিশাল ঝামেলা মানে হ্যাঁ, এমনি সেখানে হয়তো খুব কেউ ড্রিঙ্ক করেও আছেন অবশ্যই। হ্যাঁ, এই অনুষ্ঠানে আমি দেখুন 1 নম্বর হচ্ছে আমি ওই অনুষ্ঠানগুলো করবো না, কিন্তু আমি চ্যালেঞ্জ করেছেন একটা অনুষ্ঠান আমি করবো। আচ্ছা, হ্যাঁ, তো বলি করবি, আমি হ্যাঁ দেখি চলুন করবো। তো সেখানে শুরু করেছিলাম, এবং সেখানে অন্যভাবে শুরু। আমি কিন্তু কোন রকম ওই আদি রসাত্মক কোনো কথাবার্তা এসবের মধ্যে আমি যাই না। এটা
একদম ছড়া দিয়ে শুরু করেছি, আচ্ছা একদম ছড়া। মানুষ যারা ঘুরে দাঁড়িয়েছে, প্রথম ঝলকটা না, ঝলকটাই দেখতে চাইছি, দর্শকদের উদ্দেশ্যে একটু দেখান। একটা কমন তো আমি সব জায়গায় অনেক জায়গাতেই দিই, সেটা আমার যারা দেখছেন অনেকেই জানেন হয়তো, এটা সব জায়গায় নয়, কিছু কিছু জায়গায়। এই তা কুরা কুরু কুরা কুরু কুরা কুরু কুরা কুর কুর কুরু তা, এই তা কুরা কুর কুরা কুর কুরা কুর কুরা কুর কুরুর কুরুর তা। এবার সেটা যদি হয় দুর্গাপুজো বা যে কোনো পুজো, কোনো অনুষ্ঠান শেখানো হচ্ছে, সেইটা উল্লেখ করে এই ধরুন দুর্গাপুজোর বাদ দিয়ে বাজে ধরুন দত্তপাড়ায় হচ্ছে বা দত্ত, ধরুন এই বেহালায়, এই বেহালার পুজোর মাঝে ময়ূর পাখায় সাজানো, বা তাদের সংস্থার যে নাম সেটাকে ছন্দে ফেলে দিলাম, মানে হাইলাইট করে দিলাম। হ্যাঁ একদম হাইলাইট করে দিলাম। ময়ূর পাখায় সাজানো তাই ইয়া বড় ঢাক তাকুরা কুর কুরা কুর কুরা কুর কুরা কুর কুরুর কুরুর তাক। ধরুন এবারে তাকুরা কুর, আরে ভাই শুধুমাত্র ঢাক দিয়ে তো হবে না, এখানে অনেক কিছু আছে, গিটার এইভাবে শুরু করে দিলাম। তো এরকম বেশ কিছু ছড়ার আইটেম আমি রেডি রাখি কবিতার, এবং মানুষকে দেখুন বলা হয় মানুষ নেবে না, তা নয়, আমরা মানুষকে দিই না। আচ্ছা, আমরা মানুষকে দিই না। আপনি ওই জায়গাতেও যদি মানুষ ভালো জিনিস পায়, আমরা ভালো জিনিস না দিয়ে দিয়ে মানুষকে, আমি কালকে একটি জায়গায় শুনলাম সেখানে খুব ভালো অনুষ্ঠান হয়, সেখানে রবীন্দ্রসঙ্গীত হয়, সেখানে আধুনিক গানও হয়, নাটকও হয়, শ্রুতি নাটকও হয়, নাচের সব মানুষ কিন্তু ভীষণ রকম নেয়। আচ্ছা, সেখানে ওই ডিজে গতকাল হয়েছে, আচ্ছা। প্রথম আনা হলো ডিজে। তাহলে ডিজে খারাপ কিছু বলছে, মানে ডিজে, আমি ওই মিউজিকের ডিপ 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 ওটা ক্ষতিকর। হ্যাঁ এটা। আর অনেক জায়গাতে অনেক ধরনের ডান্স হয়, অনেক রকম, সেটা আমরা আনছি বলে আমরা ওই মানুষদের ভালো জিনিস দিই না। ইয়াং জেনারেশন, আমার মনে আছে আমরা একটা নাটক করি, শ্রুতি নাটকে, বিবেকানন্দের আলোয় নিবেদিতা, সেটা আমরা প্রায় 50-60টা শো করেছি শ্রুতিতে, এবং এমন জায়গা হয়েছে সেখানে ইয়াং ছেলেরা আছে যে তারা ওটা নেবে কি ধর্ম ধর্ম ধর্ম, শুধু ধর্ম না, আমরা দেশের কথা বলছি, বিবেকানন্দের স্বদেশ চেতনা, স্বদেশ চেতনা, এটা আজকের না, আমরা প্রায় 10 বছর ধরে এই প্রোডাকশনটা করে আসছি, এবং সেখানে গান শুনছেন, হাসিতে খেলিতে সাধিতে হবে মোদের মায়েরও সাধনা, মুকুন্দ দাসের গান, মুকুন্দ দাসের গান মানুষ শুনবে না, রক্ত ঝরানো গান। তো সেখানে এই গান শুনছে ছেলেরা, ইয়াং ছেলেরা চুপচাপ বসে শুনেছে। আচ্ছা, আজকে দ্বিজেন্দ্রলালের গান আমরা যদি শোনাই, আমরা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের গান, ওই যে চল রে চল সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান, ওই যে জোশ গানের, মানুষ আপনি শুনে, আমরা শোনাই না। ঠিক এটাই তো। হ্যাঁ, অর্কেস্ট্রা প্রোগ্রাম আমি করি না, কিন্তু চ্যালেঞ্জ নিয়ে বেশ কয়েকটি, ওই দুটি বোধহয় করেছিলাম। তো তপনদা এখন ঠিক আছে ঠিক আছে, তো আমি মেনে নিয়েছি যে এইটা দিয়েও, এই অ্যাঙ্কারিং দিয়ে ওই প্রোগ্রাম ওখানে থামানো যায় মানুষকে। এবং আগামী এই রবিবারই একটা প্রোগ্রাম আছে ওখানে বেহালাতে। চৈতালি, তুই আমার এলাকাতে তোকে কোনো অ্যাঙ্কর হলে চৈতালি আসছে তো। আচ্ছা, মানে জানি না, এটা আমি ওনাদের এই ভালোবাসাটা পেয়েছি, এটা আমি ধন্য। আচ্ছা দিদি, একটা আঞ্চলিক কবিতা শোনান না, আপনার তো বেশ সুন্দর আঞ্চলিক কবিতা পাঠ করেন, একটা আঞ্চলিক কবিতা। আঞ্চলিক কবিতা সুখ। এই তোমরা বলো সুখে আছিস, বলবো কি হ্যাঁ, 6টার সময় ঘ বাজলে কাঁথারা তো ঢুলে পেলে ছটফটায় উঠি, তোমরা বলো সুখে আছিস, বলবো কি হ্যাঁ,
তামাইশা রঙের জীবনটাকে ঘড়ির কাঁটায় বেঁধে দিয়ে কারখানাতে মজুর খাটি, ঘন্টা হলে ঘরে ফিরে বউয়ের দেখি জ্বর বাড়েছে, কিংবা আমার কোলের ছেলে আঙুল চুষে ঘুমাই গেছে। তোমরা বলো সুখে আছিস? যখন শয়তানেরা চাল করে সব মেন গেটেতে তালা ঝুলায়, আকাশ ছোঁয়ান চিমনি গুলান বাবার মতন তারাই থাকে, বলি তখন দুঃখটা আমার কোথায় লুকায়? তোমরা বলো সুখে আছিস? সুখ যে তবে লাইকো আমার এমন কোথাও লয়, সুখটা তবে অন্যখানে রয়। যখন হাতের সঙ্গে হাত মিলাইয়ে ভাগ্যটারে পাল্টে দিতে গতর খাটায় লড়াই করি, সুখটা আবার সেই ফাঁকেতে বুকটা জুড়ে লাগছে, সুখটা আমার সেই ফাঁকেতে বুকটা জুড়ে লাগছে, সুখটা আমার সেই ফাঁকেতে বুকটা জুড়ে লাগছে। বাহ, অসাধারণ দিদি। তা দিদি, আমরা আপনার ছিলাম কলেজ লাইফ, আকাশবাণী চলে গেলাম, বর্তমানে আসুন। বর্তমানটা এবারে আবার তৈরি হওয়াটা কিন্তু ওই হচ্ছে, আমি তৈরি এবার আকাশবাণী থেকে আবার পড়াশোনার জগৎ, তার মাঝে এর মাঝেই হঠাৎ করে অনেকদিন বন্ধ আছে, আবার বছর 2-3 আকাশবাণী বন্ধ। আচ্ছা, আমি আবার গেলাম, আবার যোগাযোগ পরীক্ষা দিলাম, এবং এর মাঝে ইনফরমেশন ব্রডকাস্টিং ডিপার্টমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, আচ্ছা, সং অ্যান্ড ড্রামা ডিভিশন, ওরা একটা বিজ্ঞপ্তি দিয়েছিলেন। আচ্ছা, সেখানে আমি ফর্ম ফিল আপ করলাম। এটা কিন্তু বাবা তখনও জানতেন না, কারণ নাটক করায়, কারণ আমাকে সকলে বলেছিলেন ড্রামা নিয়ে রবীন্দ্র ভারতীতে বাবাকে ভর্তি করতে, বাবা একদম রাজি হন। আচ্ছা, মানে আমার স্বপ্ন ছিল ড্রামা, সেটা হয়নি, ড্রামা নিয়ে পড়ার। সে প্রণতি দিয়ে আমাদের স্কুলে সকলেই বলেছিলেন চৈতালিকে ড্রামা নিয়ে ভর্তি করুন, বাবা তেমন রাজি ছিলেন না। তো অ্যাকচুয়ালি কিন্তু আমার মনে মনে আছে নাটক তো অভিনয় আমি করতেই হবে। এবার সং অ্যান্ড ড্রামা ডিভিশনে আমি অ্যাপ্লাই করলাম। আচ্ছা, তখনও কিন্তু আমি অভিনয়ে আসিনি, এবং আমাকে কল দেওয়া হলো, তখন আমার গ্র্যাজুয়েশনের পরীক্ষা চলছে। আচ্ছা, পরীক্ষা দিয়ে আমি ট্রেনে ওখান থেকে এক্সপ্রেস ধরেছি, গেছি, তখন প্রায় শেষ, মানে সন্ধ্যে 7-8 হয়ে গেছে। আমি গেলাম এরকম পরীক্ষা, তখন আমি চিনতাম না তারা কারা। আচ্ছা, একজন ছিলেন ভাস্বতী পাল চৌধুরী, তিনি ছিলেন ইস্টার্ন জোনের হেড, আচ্ছা, ইনফরমেশন ব্রডকাস্টিং ডিপার্টমেন্টের আন্ডারে সং অ্যান্ড ড্রামা ডিভিশন। খালেদ চৌধুরী একজন লিজেন্ড ছিলেন, তাপস সেন, আচ্ছা, আরেকজন ছিলেন, তিনিও খুব সম্মানীয়, মানে সং অ্যান্ড ড্রামার। এই মুহূর্তে ওনার নাটক, আমার নামটা এই মুহূর্তে মাথা থেকে আমার উড়ে যাচ্ছে, ওনার লেখা নাটকও আমি করেছি পরে, দ্বন্দ্ব সমাস নাটকটির নাম সং অ্যান্ড ড্রামা। তো উনি আমার ইন্টারভিউটা নিলেন, এবার বলছে নাটকের অংশ আমি, আমার তো তখন পরীক্ষার চিন্তা কিছুই না, বলে ঠিক আছে রক্ত করবে, একটা পড়ো, রক্ত করবি থেকে পড়লাম। আচ্ছা, কারা বসে আছেন আমি জানি না, আমি মানে যদি জানতাম তাপস সেন আর খালেদ চৌধুরী বসে আছেন, আমি সাহস পেতাম না রক্ত করবি পড়বার, নার্ভাস হয়ে যেত না, পড়তাম ওরে বাবা। মানে রক্ত করবির নাটক শম্ভু মিত্র, তৃপ্ত মিত্র তৈরি করার মূল কারিগর যারা ছিলেন, আলোতে তাপস সেন, মঞ্চসজ্জা সমস্ত কিছু খালেদ চৌধুরী, এবং লিজেন্ড তাদের কাছে ইন্টারভিউ দিতে গেছে। হ্যাঁ, এবং তারা বসে আছেন, তাদের কাছে আমি রক্ত করবি পড়বো, এবং আমাদের ভারতবর্ষের নাট্য জগৎ ওনাদের পায়ের কাছে প্রণিপাত করে। তো তারা আমার ইন্টারভিউ নিচ্ছে, এটা আমার জীবনের অত্যন্ত সৌভাগ্য। আমি জীবনে বেশ কিছু মানুষকে পেয়েছি
যারা আমার স্বপ্নেও মানে স্বপ্নের মানুষ ছিলেন, তো ওনারা আমি তখন চিনতাম না। আচ্ছা, তো হলো কিছু পাঠ করতে দিলেন, আবৃত্তি করতে বললেন, কি করেছিলাম আমার মনে নেই এখন আর, কি আবৃত্তি করেছিলাম বহু বছর আগেকার। ও তারপরে দেখা গেল আমার কাছে চিঠি এলো, আমি ওখানে সিলেক্টেড। ওখানে অনেক ভালো ভালো কাজ করেছি, খুব ভালো ভালো কাজ করে হয়েছিল। ওটা করতে করতে আবার আকাশবাণীতে তখন কাজ করতে শুরু করেছি, ড্রামা সেকশনে। এবং সেই সময় অন্য সেকশনও কাজ, ড্রামা সেকশনে যুবমানিত করেছি। এবং এখন আমি যেখানে কাজ করছি ফার্ম অ্যান্ড হোম, সেখানেও কাজ করতে শুরু করি। ফার্ম অ্যান্ড হোম তখন ছিলেন অমরদা, আবার এখন যিনি স্যার রামরঞ্জন স্যার, তখন উনি ওখানে আছেন অফিসার, কিন্তু হেড ছিলেন অমরদা। আমার খুব সৌভাগ্য, রিসেন্ট আমি যাত্রার উপর একটি, আমার তো গবেষণাধর্মী কাজ মূলত আকাশবাণীর জন্য করতে হয়, তো আমাকে যাত্রার উপর একটি কাজ স্যার দিয়েছিলেন। হঠাৎ করে ডাকলেন, স্যার চৈতালি একটি কাজ তোমায় করতে হবে, তুমি পারবে? কি স্যার? বললো যে যাত্রার উপর কাজ করো, কিন্তু এখন তুমি এটা করছো, চুপচাপ থাকতে হবে, তোমায় তুমি করতে পারবে? কারণ আমি জানি না, তিনি কি যাত্রা নিয়ে একজন খুব অভিজ্ঞ আমাদের আকাশবাণী, ও কাজটা করতে হয়নি, করতে পারেনি, তো তুমি কি করতে পারবে? আমার তো ভীষণ শুনে মানে ভিতরে তখন লাফাচ্ছি, আমি পারবো, আমার তো যাত্রা ভীষণ প্রিয়। এবং পরে আসবো, যাত্রার ওয়ার্কশপ আমি করেছি যাত্রা একাডেমিতে, এবং সেই কাজটি করতে যেয়ে আমি অমরদার ইন্টারভিউ নিতে পেরেছি, যিনি আবার প্রথম আকাশবাণীতে ওই ডিপার্টমেন্টের বস ছিলেন স্যার। ওনার এখন অনেক বয়স হয়েছে, কিন্তু আমি ওনার আকাশবাণীর যাত্রা নিয়ে, আকাশবাণীতে যাত্রা, আমরা যাত্রা কিন্তু দুটো ধারা করেছি, মঞ্চের যাত্রা আর আকাশবাণীর যাত্রা কিন্তু মানুষের মনে ভীষণ রকম রেখাপাত করে। আমি তো ছোটবেলায় প্রচুর আকাশবাণী যাত্রা শুনেছি এবং শুনতে দেখতাম, এখনো আকাশবাণী যাত্রা শোনেন প্রচুর মানুষ, প্রচুর, কিন্তু মানে আছে অনুরোধ যে ওই যাত্রাটা বাজান, এই যাত্রাটা বাজান। যাত্রা যে গ্রাম বাংলার সংস্কৃতিতে এখনো মিশে আছে সেটা তার প্রমাণ, এবং আকাশবাণীর যাত্রা একটা অন্য জায়গায়। যাই হোক, এই প্রসঙ্গে আবার আসি, আবার আকাশবাণীর কাজ করা। সেই সময় থিয়েটার করতে হবে। থিয়েটারে প্রথমে জৌগ্রামের অনির্বাণ গোষ্ঠী, ওরা ডেকেছিল দেবাশিস্তা, ওদের একটি দুটি শো, কয়েকটি শো করেছি, এবং ওটাও জামালপুর ব্লকে বোধহয় আমরা ফার্স্ট হয়েছিলাম, ডিস্ট্রিক্ট গিয়েছিলাম, এসব হয়েছিল। তারপরে হলো নবগ্রামের শান্তনু মজুমদার, দাদা ভাই এখন আর নেই, দাদা ভাই প্রয়াত। দাদা ভাই একদিন ডাকেন, আমি দাদা ভাই বলতাম, আমাকে জয়েন করান ওনার গ্রুপে। ওখানে নাটক শুরু করলাম, খুব পরিক্রমা বিজন ভট্টাচার্যের, অত্যন্ত জনপ্রিয় হয় নাটকটি, এবং এই নাটকটি নিয়ে আমরা অনেক জায়গায় গেছি, এলাহাবাদ আমরা গেছি, বাস্তার, জগদলপুর বাস্তার, আমরা অনেক জায়গায় গেছি, পুরস্কৃত হয়েছি, খুব জনপ্রিয় নাটকটি হয়েছিল। এবং দাদাভাই তো নাটক নিয়ে অনেক রকম ক্রিয়েটিভিটির মধ্যে থাকতে ভালোবাসতেন। ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে উনি কিছু ওয়ার্কশপ কাজ করেছিলেন, দাদা চলে গেছেন অকালে, যাই হোক। তারপরে এই কাজ করতে করতে আমি সং অ্যান্ড ড্রামাতে দীর্ঘদিন কাজ করছি, আকাশবাণী চলছে, পাশে তার সাথে সাথে বিভিন্ন গ্রুপে চলছে। চন্দন সেন আমার আরেকজন প্রণম্য মানুষ, নাট্যকার চন্দন সেন। আর চন্দন কাকুর সাথে যোগাযোগটা কবে কখন হয়েছে এখন আর মনে নেই। হ্যাঁ, তো চন্দন কাকু প্রথম আমি করতাম চাকদাতে, হজবরল একটি অত্যন্ত এখনো ভীষণ ভালো কাজ করেন, হজবরলতে প্রোডাকশনে কাজ করলাম, তারপরে ব্যারাকপুরে কাজ করলাম। এইভাবে করতে করতে তথ্য সংস্কৃতি দপ্তরের লোকরঞ্জন শাখা, ওখানে হচ্ছে আমাকে বললো না, এবার সব জায়গাতেই মুশকিল হচ্ছে কি, আমাদের কাজের জগতে একটা ফার্স্ট প্রায়োরিটি থাকে রবীন্দ্র ভারতী নাট্য বিভাগে, সং অ্যান্ড ড্রামাতেও ছিল, মানে ফার্স্ট প্রায়োরিটি রবীন্দ্র ভারতী।
লোকরঞ্জন শাখাতেও ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে রবীন্দ্রতে আমার নেই, এবং তখন খুব কষ্ট হতো বুকের ভিতরে। তো সেখানেও ইন্টারভিউ দিলাম, এবং বেশ কিছুদিন পরে ফোন এলো, মা ধরেছিলাম ফোন এরকম। মানে আমি যখন সং অ্যান্ড ড্রামাতে পরীক্ষা দিই তখন কিন্তু আমার বাড়িতে ফোনও ছিল না। আচ্ছা। আর টিভি তখন এসেছে, আমার মাধ্যমিক পরীক্ষার পরে টিভি এসেছে, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা। বাবা টিভি নিতেন না, পড়াশোনার ক্ষতি হবে বলে। মানে ভালো কাজ দেখার আমার কিন্তু শোনা সবই ওই আকাশবাণী। আচ্ছা, মানে গড়ে ওঠা বেড়ে ওঠা ওই আকাশবাণী। আকাশবাণী, হ্যাঁ। তারপরে তো দূরদর্শনের অনেক কাজ দেখলাম। এবার ওই করতে লোকরঞ্জন শাখায় কাজ করছি। লোকরঞ্জন শাখায় এই লোকরঞ্জন শাখা আমার অনেক কিছু নিয়েছে, অনেক কিছু দিয়েছে। লোকরঞ্জনে কাজ করতে যেয়ে আমি হ্যাঁ, ওটা অনেক রকম প্রতিকূলতার সম্মুখীন। প্রথম থেকেই বলা হয়েছিল তুমি পারবে, অত দূরে ধনেখালি শুনলে তো আচ্ছা প্রথমেই হয়তো তুমি পারবে না, নেগেটিভ। হ্যাঁ, সব জায়গায় হচ্ছে নেগেটিভ। আর তুমি পারবে, হ্যাঁ পারবো। আর সং অ্যান্ড ড্রামাতে এমনও হয়েছে ভাস্বতী ওনার বাড়িতে আমায় নিয়ে যে রেখেছেন। আচ্ছা, মানে ওখানে অনেক ভালো ভালো কাজ, আমি খুব আপ্লুত ওখানকার কাজ নিয়ে এখনো। মহাভারতী নাটক, আমার ভারত অমর ভারত, মানে সারা জাগানো। সেখানে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের ভাষ্যর সাথে আপনার খালেদ চৌধুরী স্টেজ, ওখানে তো এইরকম স্টলওয়ার্ড ব্যক্তিরাই কাজ করতেন সেই সময়। খালেদ চৌধুরী স্টেজ, তাপস সেনের আলো, কোনটা বলুন তো, দেবতার গ্রাস। সেখানে এই ধরনের প্রোডাকশন আমরা যখন কাজ করেছি, ধরুন সেখানে 200-300, আমরা আমার ভারত অমর ভারত বোধ হয় 150-200 ছেলে মেয়ে আমরা একসাথে কাজ করছি। নাটক বিভাগ, মানে সং অ্যান্ড ড্রামাটি নাটক বিভাগ, ডান্স বিভাগ, গানের, মানে এরকম আমরা। আর একটা কথা হয় কি, নাটক নিয়ে কাজ করলে না সংঘবদ্ধতা আসে কাজ করার। একদম। হ্যাঁ, এবং নাটক নিয়ে কথা হচ্ছে, কিন্তু আমরা চাইছি আপনার একটা নাটকের অংশ, হ্যাঁ একটা অংশ, আপনার মুখে কোনো ডায়লগ, কোনো অংশ বা কি বলি বলুন তো, দাঁড়ান এই মুহূর্তে যেটা মনে আসছে সেটা আগে একটু বলতেন না। আমি আচ্ছা, আমি দেখছি, একটু বলবো, নাটক শোনাবো। আচ্ছা, আপনি কি গান শিখেছেন? গান না, গান গাইবো না, মানে গান শিখিনি ভাই। ওই সারেগামাটা করতাম, কিন্তু নাটকের জন্য যেটুকু যা করতে হয় অন স্টেজ সেটা করতে হয়েছে। হ্যাঁ, কারণ আপনি তো সব দেখতে পাচ্ছি যে বিভিন্ন দিকেই আপনি পারদর্শী, তার মধ্যে গানটাকে বাদ দেওয়া হয়ে যাচ্ছিল, সেই জন্য জিজ্ঞাসা করছি যে গানটা। ব্রিটিশ এলো, ব্রিটিশ এলো, ব্রিটিশ এলো, ব্রিটিশ এলো, ধলা সাহেব ওই। ব্রিটিশ এলো, ব্রিটিশ এলো, এই ব্রিটিশ এলো, ব্রিটিশ এলো, ধলা সাহেব ওই। এবার সভ্য হব, শিক্ষা পাবো, এবার সভ্য হব, শিক্ষা পাবো, নরক ছেড়ে স্বর্গে যাব। সভ্য হব, শিক্ষা পাবো, নরক ছেড়ে স্বর্গে যাব। এবার সভ্য হব, শিক্ষা পাবো, নরক ছেড়ে স্বর্গে যাব। ধলা সাহেব, ধলা সাহেব ধরবে মই। ব্রিটিশ এলো, ব্রিটিশ এলো, ব্রিটিশ এলো, ব্রিটিশ এলো, ব্রিটিশ এলো, ব্রিটিশ এলো, ধলা সাহেব। এটা কোন নাটকে গেয়েছিলেন? এটা চন্দন সেনের লেখা। এটা ভালোই গাইছেন দেখছি। হ্যাঁ, না আমি না গান জানি না ভাই, মানে আমি সরি যারা গান, এটা কিন্তু আমি নাটক করলাম। হ্যাঁ, ওটা নাটকই বললাম, নাটক, এটা কিন্তু নাটক করলাম, নট বুঝতে পেরেছি। সং, মানে নাটকে এটা নাটকে একটা পার্টে করে। এটা হচ্ছে মঙ্গল পান্ডে। আচ্ছা আচ্ছা, মানে চন্দন সেনের লেখা নাটক মঙ্গল পান্ডে। মানে আপনার গাওয়ার ধরন আর এক্সপ্রেশন দেখি বুঝতে যে কোনো নাটকে এটা আপনি এটা নেচে নেচে গাইছে, ওটা নাচে, মানে স্টাইল দেখি বোঝা গেছে যে এটা নাটকের একটা। এবং এটা হচ্ছে কি মঙ্গল পান্ডে স্বাধীনতা সংগ্রামী, ও ওখানে বাইজি কোয়ার্টারে যাচ্ছে। আচ্ছা, এবার আমরা যে ক্যারেক্টারটা সেখানে হচ্ছে আমাকে বাহিন বলে। অ্যাকচুয়ালি এই যে এর কাছে কলকাতার সব বাবুরা আসেন, সব নাম করা বাবু, তাদের নামগুলো আর এখানে বলছে না, মানে তাদের উদ্দেশ্যেই কাকু নাটকটা লিখেছিলেন। ডোন্ট মাইন্ড, আমি হয়তো কাকু বলছি, মানে ওটা অভ্যাস হয়ে গেছে। চন্দন সেন উনি ওই নাটকটা লিখেছিলেন। প্রথিত যশা নাট্য ব্যক্তিত্ব, নাট্যকার চন্দন সেন
মানে সেই বাবুদের মাথায় রেখে মানে এদের কাছে এরাও আওয়াজ দেবে। এ কি করতো, ব্রিটিশদের অনেক খবর এই মঙ্গল পাণ্ডে এদের দিত। আচ্ছা, হ্যাঁ, এবার ওরকমই একজন এসেছে, তাকে ঘিরে ও ডান্স করছে, এ করছে, এরকম একটা। এবং এটা অনবদ্য, মানে কিছু কিছু ক্যারেক্টার করে না ভীষণ আনন্দ পাওয়া যায় জীবনে। হ্যাঁ, এটা একটা অনবদ্য একটি ক্যারেক্টার। সং এন্ড ড্রামাতে প্রচুর মানে বেশ কিছু কাজ করে এত আনন্দ এখনো ফিল করি। মহাভারতীতে জবা করেছি, মানে জবা স্টেজের মাঝে একটা বিশাল কুয়া। আচ্ছা, হ্যাঁ, তাকে পুলিশ মানে ও ওটা অনেকটা স্বাধীনতা সংগ্রামের ওই কাহিনীর ওপরে, তো মনমথ রায়ের লেখা। তো ও ফ্ল্যাট নিয়ে উঠে আসছে, এবার ওকে খুঁজছে পুলিশ। ও কি করেছে, লাফিয়ে কুয়ার মধ্যে, আমাকে অনস্টেজ লাফাতে হয়েছে কুয়া, উঁচু কুয়া, মানে স্টেজ ছিল, ইয়ে ছিল ওখানে, এইভাবে লুকিয়ে পুলিশ খুঁজে পাচ্ছে না, মানে এই দেখাতে হয়েছে। হ্যাঁ, এবং এখানে কি পরের সিন দেখাচ্ছে ও বিধবা, ওই ডগ, ওই সিনটা ঢুকছে ও শাঁখা সিঁদুর। আচ্ছা, লাইট অফ হবে, বিধবা খান। আচ্ছা, মানে এগুলো যে কি চ্যালেঞ্জ আমাদের কাছে। আমার ভিতরে আমি দুটো শাড়ি পরে থাকতাম, তখন তো খুব ছিপছিপে রোগা ছিলাম। আমার কস্টিউম প্রথম খুব মজা দ্বন্দ্ব সমাজ সং এন্ড ড্রামাতে হচ্ছে। অসিতদা ছিলেন, চুপ কথা, অসিতদা ছিলেন ডিরেক্টর। তো অসিতদা বলতেন তখন আমি খুব চাইল্ডিশ, মানে আমাকে 7-8 বলে 6-7 বলে চালিয়ে দিয়ে যেত ফ্রক পরলে। ওই চৈতালিকেই তো এই ক্যারেক্টারটা, মানে আমার 5-6 বছরের মেয়ে আছে এরকম, বলে ওকে তো ওই ক্যারেক্টারটাই হবে। তো আমি কি ড্রেস পরবো, খালিদ জেঠু ড্রেস মানে ড্রেসের শাড়ির কালার ঠিক করলেন, মেনশন করে দিন, হ্যাঁ উনি এই করবেন, স্টেজে করবেন, দিদি সেই শাড়ি আনলেন। মানে এই যে মজা, এই যে আনন্দ। আচ্ছা, একটা জিনিস আমার না খুব ফিল করি, দেখবেন ওই যে বক্সের ভিতরে ড্রেস থাকে না, মানে দলের, হ্যাঁ, মানে গ্রুপ, আমরা তো গ্রুপ থিয়েটার বা ইয়েতে, মানে যাত্রা দলের নাটকে যারা কোনো দেখেছি, হ্যাঁ থাকে গ্রুপ আমাদের গ্রুপের বা সং এন্ড ড্রামাটের ড্রেস বা লোকরঞ্জনে যখন ওই ড্রেস গুলো বার করা হয় না, একটা অদ্ভুত গন্ধ পাওয়া যায়। হয়তো সবার গন্ধটা খারাপ লাগবে, কিন্তু ওই গন্ধটা না বারবার জীবনে পেতে চাই। ওই যে হেমো জামা কাপড় গুলো বাক্সে ঢোকানো হয়, ওই গন্ধ আমার। হ্যাঁ, একটা বলি, বন্ধুরা শুনলে হয়তো খুব মানে ঘেন্না পাবেন, আমাকে দাদা ভাই করেছিলেন শান্তনুদা ওই পরিক্রমা নাটকটাতে করার জন্য। ওটা ছিল একটা অর্ধ উন্মাদিনী ভিখারিনী। আচ্ছা, মানে আমি বিভিন্ন টাইপ করেছি, খুব মজা লাগে, চ্যালেঞ্জিং ক্যারেক্টার। সেখানে ছেঁড়া জামা, হ্যাঁ নোংরা। তো আমাকে বললেন, এই শোন, তোর দুটো ভালো জামা আনবি তো। কি হবে, নিয়ে আসিস না। নিয়ে এলাম আমি ভালো জামা নিয়ে গেছি, মানে প্রিয় জামা। আর আমার বাবা বলে, আমি একটু বলি যে আমার কিন্তু বাবার আমার জামা কাপড়ের দোকান ছিল, অনেকেই জানেন। আমার বাবা বছরে পুজোর সময় জামা দিতেন। এখন তো আমাদের ছেলে মেয়েদের 10টা 12টা 20টা করে মনে হয় হচ্ছে না, আরো দিই ওই ষষ্ঠী সপ্তমী এরকম একটা জামা দিতেন, অনেক সময় অষ্টমীতে। ওই জামাটা আর তখন প্রচুর কম্পিটিশন অনুষ্ঠান করতাম, মানে গ্রাজুয়েশনের আগের কথা বলছি আমি, মানে বর্ধমান যাবার আগের কথা। ওই জামাটা এখন ছিঁড়ে আসতো বা নোংরা, তখন বাবা আরেকটি জামা দিতেন। তো তখন মোটামুটি গ্রাজুয়েশন চলছে, এবং আর যখন সং এন্ড ড্রামা, তখন তো আমি নিজে রোজগার করছি। আমার গ্রাজুয়েশনের পর থেকে আমার এটা খুব যে আমি নিজে খরচটা নিজে চালাতে পারছি, স্বাবলম্বী হয়ে গেছি। না, স্বাবলম্বী নিজের খরচটার মতো আমি চালাচ্ছি। এবং চাকরি করে না, আমার জীবনে কিন্তু একটা ছোটবেলা থেকে আমি চাকরি করব না। আমি এই কিছু করলে এই জগতে, এবং সেটা আমি এই জগতে, আমি 2 টাকা পাই 20 টাকা পাই, যাই পাই সেটা আমার এই জগতে। এবং ওই যে পোশাক দুটো নিয়ে বুঝতে পারছেন তাহলে আমার কাছে কত প্রিয় ওই পোশাক। আমার প্রচুর জামা নেই। দাদা ভাই জামাটাকে ছিঁড়লেন, ছিঁড়ে আমি তো কেঁদে ফেলেছি, জামাটা ছিঁড়ছে কেন। এই সবাই ওখানে রোজ, ওটা আমাদের রিহার্সাল রুমে থাকবে, সবাই ওটা পা মুছে, ওটাই পাপোশ, ওটা পা মুছে সবাই করো। আমি তো কাঁদছি, আমার এত ভালো জামাটা ছিঁড়ে দিল, এবং ওটা তাই হলো। ওটা রোজ পা মোছা, ওটা নোংরা এবং ওই জামাটা পরে জুতো
মারানো জামাটা পরে আমার স্টেজে উঠতে হতো। ভিখারি আচ্ছা। মানে এটা শুনলে হয়তো অনেকে ঘেন্না পাবেন, আমি ঘেন্না কেন, আমাকে অনেকে বলে তোর মনে ঘেন্না নেই অনেক কিছুতে, আমি ঘেন্নাকে এভাবে জয় করে ফেলেছি। আর আরেকটা এই নাটকেই জগদলপুর বাস্তারে শো করতে গেছি, খেয়ে আসছি, খাবার সময় দেখলাম দাদা ভাই একটা কি পকেটে বললো, দাদা কি কি চল ধমক দিল। নাটকের সময় বলে করতে করতে দাঁত, সামনের দাঁতটা ক্ষয়ে গেছে, রং দিত, রং আজকে রং দেবো নাকি, একটা সেলো টেপ দেবো, একটা কালো সেলো টেপ লাগালো, লাগিয়ে নাটকটা করেছে। নাটকটা শেষের পর তো মানে অবাঙালি মানুষরা যে এত নাটক, আমরা তো কলকাতার দর্শক কি, আমি সেই সময় দেখেছিলাম জগদলপুর বাস্তারের মানুষ এত নাটক ভালোবাসেন, মানে কলাকার এসে মানে নেক্সট টু গড, যেন আমাদের কলকাতার দর্শক ভালোবাসে কিন্তু ওরা যেন কলাকার মানে নেক্সট টু গড যেন এমন ভাবে। এবার কে বলছেন মানে চুলটা কি করতেন, ভাত দিয়ে তার সঙ্গে বেসন দিয়ে চুলটাকে জট পাকানো, বুঝতে পারছেন তারপরের দিন আমার কি অবস্থা। তো এইটা করতেন এবং তারপর বলছে আমরা দাঁত দেখতে চাইছি, মানে ওইটা মানে ওটা দূর থেকে মনে হয়েছে আমার দাঁতটা ফোকলা। আচ্ছা আচ্ছা। এবার তার পিছনের ইতিহাসটা বলি, এবার ওই যে রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছিলেন যেটি, ওটা কালো সেলোটেপ, আচ্ছা, মানে এরকম নোংরা রাস্তা থেকে কুড়িয়ে সেটি আমার দাঁতে লাগানো হয়েছিল। তো কি জানি মনে হয়েছে যে হ্যাঁ এই জীবনটা তো আমাকে দিয়েছে অনেক কিছুই, এই নাটক এই করতে করতে এবারে আমি লোকরঞ্জনে যখন ঢুকলাম, যেটা দিয়ে আমার কাছ থেকে অনেক কিছু নিয়েছে, যেটা হয়েছে আমি বাইরের কাজগুলো বন্ধ রাখতে হলো। আচ্ছা আচ্ছা। সং অ্যান্ড ড্রামা তখন শো প্রচুর, এবং আমি ওদের কোনো গ্রুপের আন্ডারে নিজস্ব আর্টিস্ট, সেখানে আমাদের গ্রেডেশন হয়েছে, সেখানে টাকা পয়সা আরো বাড়ছে, আমি করতে পারছি না, শুটিং এর কাজ করতে পারছি না, আকাশবাণী একদমই করতে পারলাম না, কারণ তখন ধরুন ডিসেম্বর জানুয়ারি থেকে আমাদের মাসে 20-25টা করে শো থাকতো, এইগুলো আমাকে সেই সময় ছাড়তে হচ্ছে, গ্রুপ থিয়েটার গুলো ছাড়তে হচ্ছে। লোকরঞ্জন এবার আমায় কি দিয়েছে, লোকরঞ্জন আমাকে দিয়েছে গ্রাম বাংলার যে কোনো মঞ্চকে জয় করা। আমরা যেতাম ধরুন একদম পাঁশকুড়া, বেচেদা, হ্যাঁ কোথায় পুরুলিয়া, হ্যাঁ একদম এইসব মঞ্চেতে, এবং আমাদের অনেক মজা হতো। অনেক সময় কেউ যায়নি, আমাকে অন স্টেজ নামতে হতো, স্ক্রিপ্ট চেঞ্জ হয়ে গেল, অন স্টেজ ওই ক্যারেক্টার আসেনি, ওই এই যে চট জলদি নিজেকে চেঞ্জ করা মঞ্চে, এবং সাধারণ ওই যে শত শত হাজার হাজার মানুষ বসে থাকে তাদের ঘরে তুমি কিভাবে, মেদিনীপুরের মানুষ, পুরুলিয়ার মানুষ, এদের ঘরে ধরা, এই যে মঞ্চকে ধরাটা, শুধু শিক্ষিত মানুষ, সং অ্যান্ড ড্রামা আমরা যেটা করেছি আপামর একটা শিক্ষিত একটা কালচার্ড মানুষের কাছে, লোকরঞ্জন আমাকে দিল একদম গ্রামে যারা সেখানে হয়তো কেউ ড্রিঙ্ক করে এসেছে, কেউ এ করেছে, সেই মানুষদের তুমি কিভাবে জয় করবে। এবং লোকরঞ্জনের প্রত্যেকটি শোয়েতে আমাদের নাটক কিন্তু ভীষণ হাততালি হয়েছে, তার সঙ্গে আবৃত্তি চর্চা চলছে, কিন্তু লোকরঞ্জনের সাথে কাজ করতে যে আমি এই অভূতপূর্ব এই অভিজ্ঞতা, এটা আমার ভবিষ্যতে কাজে লাগলো। আর একটি কাজে লেগেছে এর মাঝে, আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে নাট্য একাডেমি থেকে আমি প্রচুর ওয়ার্কশপ করেছিলাম, করতে শুরু করলাম। আমার শেখার আরেকটা জায়গা, যেটা সেখানে 15 দিন 20 দিন বিভিন্ন পথনাটক, অনেকে বলেন ওয়ার্কশপে শেখা যায় না, কিন্তু এই ধরনের ওয়ার্কশপ যদি হয় অবশ্যই শেখা যায়। ভোর 5টা থেকে উঠে আমাদের সব কাজ করতে হতো, যোগ ব্যায়াম, হ্যাঁ ঢুকেই ব্যায়ামের ক্লাস, আমার মনে হচ্ছে গিরিশ বলছে ব্যায়ামের ক্লাস, তারপরে হয়ে যাওয়ার পর ফ্রেশ হলে একটু টিফিন করে কখনো গানের ক্লাস, কখনো নাচের ক্লাস, কখনো অভিনয়ের ক্লাস, কখনো বাচিকের, সারাটা রাত 7-8টা অবধি চলতো। তারপরে সারাদিন কি করেছো, এই সেখানে এরকম প্রচুর ওয়ার্কশপ করেছি আমি। পেয়েছি শাওলিদিকে, আমার আরেক গুরু, শাওলিদিকে কাছে পেলাম, রমাদাকে পেয়েছিলাম, বারবার পেয়েছি, বিভাস চক্রবর্তী, উষাদি, নবশ্রী উষা গাঙ্গুলি, উষাদি তো মানে
মানুষটি নেই, একদম মানে সে আমাকে মেয়ের মতোই মনে করো। হ্যাঁ একদম, যেমন খালের জেঠু আমাকে ডাকতেন, চৈতালি বলতেন না, ধনে খালিয়া। আচ্ছা, ধনে খালিয়া ওনাদের কাছে এই পরিচিতিটা, ধনে খালিয়া মানে ধনে খালি থেকে আমি যে এটা কাজটা করছি। আর একটা মানে এই এখানে কিন্তু আমি পথনাটকের ওয়ার্কশপ করেছি। পথনাটক মানে কি, রাস্তার মাঝখানে চতুর্দিকে লোক হেঁটে যাচ্ছে, ও সাইকেলে যাচ্ছে, ও বাইকে যাচ্ছে, জমে দাঁড়িয়ে যাবে, সেই মানুষগুলোকে কনসেন্ট্রেশনটা নিয়ে আসতে হবে আমার দিকে। আমাকে কিন্তু এটা দিল পথনাটক, অঙ্গন মঞ্চ নাটক। তো আমার আজকে সঞ্চালনা বলুন, আবৃত্তি বলুন, আমাকে কিন্তু নাটক, এই পথনাটক, এই নাট্য, তারপরে আমি যাত্রার ওয়ার্কশপ করলাম, এবং যাত্রার ওয়ার্কশপে তো আমার সমীর দা ছিল, সমীর সেন। আমি নাটকের প্রচুর ওয়ার্কশপ করতে করতে আমাদের এক বন্ধু বলে এই যাত্রার অডিশন চলছে ওয়ার্কশপে, যাত্রা একাডেমিতে, ফণীভূষণ বিদ্যামণি বলে, আমরাই বোধহয় ফার্স্ট বা সেকেন্ড ব্যাচ ছিলাম যাত্রা ওয়ার্কশপে। চলে আয়, আচ্ছা আমি তো আমার কাছে কোনো ডকুমেন্টস নেই, গেলাম, সমীর দা ছিলেন, সমীর সেনের সাথে কিছুদিন আগে ওনারও একটা ইন্টারভিউ নিলাম যাত্রা নিয়ে। আমাকে বললেন কি করো, কোথায় থেকে কি, সব বললাম। শুনলেন, আমাকে আর কিছু ধরেননি, মানে কোনো অভিনয় বা কোনো পিস। আমাকে বললেন তুমি যাত্রা করবে, আমি সেটা বলতে পারছি না, বাড়ি থেকে ছাড়বে না। তাহলে তোমার পিছনে আমরা কেন এত খরচ করবো, সরকারে তো তোমার পিছনে অনেক খরচ। আমি দেখুন, আমি ছোটবেলা থেকে যাত্রা ভীষণ ভালোবাসি, এবং আমার বেড়ে ওঠা, আরেকটা বলি, এই যে অভিনয় বেড়ে ওঠা, অভিনয় প্রতি টান কিন্তু আরেকটা যাত্রা। আচ্ছা, আরেকটা যাত্রা, আমাদের এলাকায় প্রচুর যাত্রা হতো, প্রচুর যাত্রা হতো। সেই যাত্রা চেষ্টা করতাম দেখার, অনেক সময় হতো না, কিন্তু ওই যাত্রাটা আমায় ভীষণ টানতো। তো এই যাত্রা থেকে ওই যাত্রা ওয়ার্কশপ করলাম, এবং তারপরে বলেছে যাত্রা ওয়ার্কশপের মাঝে ক্যাম্পাসিং হয়, যাত্রায় জয়েন করার জন্য ওনারা বলেছিলেন, কিন্তু সেটা আমার আর হয়। তবে একটা যাত্রা করেছিলাম বীর সেনের আন্ডারে, ওটাতে একটা ওনার কলস ছিল, রুমাদির যাবার কথা ছিল, বীর সেনের টিমে তখন ওনার গ্রুপ থিয়েটারে করতাম, আমাকে ওটা করতে বলছিল, করেছিলাম। দিদি, আমরা তো আপনার জীবনের উত্তরণের কাহিনী শুনলাম, যে বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আজকে আপনি বর্তমান জায়গায় এসেছেন, এবং এখনো লড়াই করছেন, লড়াই করেই টিকে আছেন। তা কিরকম এই বর্তমান সিচুয়েশন, একদম আপনাকে শেষ সিনে নিয়ে চলে এসেছি, মানে জানতে চাইছি যে বর্তমান যে সিচুয়েশন, এই ডিজিটাল যুগ, বিরাট কম্পিটিশন, শহরের মতো কলকাতার মতো একটা এলাকায়, সেখানে কিরকম চ্যালেঞ্জের মুখে পড়তে হয়, যদি কিছু বলেন। একটা কথা, চ্যালেঞ্জ মানে জীবন মানে চ্যালেঞ্জ। একটা কথা আছে, আমরা যে উঠে পড়ছি আবার উঠে দাঁড়াচ্ছি, লড়াইটা আমার চ্যালেঞ্জও ছোট থেকে। আমি কত রাত হাওড়া স্টেশনে কাটিয়েছি জানেন, রাতের পর রাত হাওড়া স্টেশনে, ওদিক থেকে হয়তো শো করে ফিরছি, ট্রেন পেলাম না, আচ্ছা হ্যাঁ হাওড়া স্টেশনে রাত কাটিয়েছি। এবং তারপরে আমাদের অফিস থেকে, আমি যেহেতু প্রথম থেকেই সরকারি মাধ্যমগুলোর মাঝেই চান্স পেয়েছিলাম, জানি না এটা ঈশ্বর করেছেন। গ্রুপ থিয়েটারে যখন যাই তখন তো গ্রুপের আন্ডারে, তাও সেখানেও আমি অনেক সময় গেছি, কিন্তু দূর থেকে আসছি, রাত্রে নেমেছি, লাস্ট ট্রেনে ফিরবো না বা লাস্ট ট্রেনে পাইনি, সারা রাত হাওড়া স্টেশন। এবং আমাকে তথ্য সংস্কৃতি দপ্তর থেকে একটা আই কার্ড দিয়ে দেওয়া হয়েছিল, যাতে হাওড়া স্টেশন বাইক হেঁটে আমার কোনো রকম ঝামেলার মধ্যে না করতে হয়। আই কার্ডটা আমার সাথেই ছিল। হাওড়া স্টেশনে হেঁটে আসার জন্য 500 টাকা বাঁচানোর জন্য শিয়ালদা থেকে হেঁটে এসেছি। হ্যাঁ, আপনার রবীন্দ্র সদন থেকে হেঁটে এসেছি। এই তো এই চ্যালেঞ্জটা এখনকার ছেলে মেয়েদের আমরা গার্জেনরা নিতে দিই না। আমরা গাড়ি করে বাচ্চাদের নিয়ে যাই, একটু কিছু হলেই সঙ্গে সঙ্গে তার রিল বানিয়ে দিচ্ছি, মানে 5 মাস শেখার পরেই সে শিল্পী হয়ে যাচ্ছে, কখন টাকা দিয়ে আমরা কখন টিভিতে চান্স পাবো রেডি। এই যে জায়গাতে মানুষকে, একটা শিল্পীকে লড়তে হলে, বাঁচতে হলে লড়াইটা ভীষণ প্রয়োজন। ধরুন সারাদিন কেটে যাবে কলমির গন্ধে ভরা জলে ভেসে ভেসে, এই কথাটা আমি যদি কলমির গন্ধটা না জানি, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে।
আমার ফিলিংটা আসবে কি করে? আমি বলবো সারাদিন কেটে যাবে কলমির গন্ধে ভরা জলে ভেসে ভেসে। আমি যদি এক বালতি জল না, আমি যদি জমিতে যা জানি তাহলে জীবনের অন্ত আমি কি হাল টানিনি, হাল কি করে বলবো? আমি যদি জীবনে আমার মা বাবা যদি সবসময় হাসিতে রাখে, আমি কাঁদতে পারবো কি করে? লড়াইটা থাকে, ছিল, আছে, থাকবে। তবে আমার মনে হয় আমার জীবনে অসংখ্য, আমি না ভীষণ ছেড়ে আসি, আবার ওই যে আকাশবাণী ছেড়েছিলাম, আবার আকাশবাণীতে কাজ করছি। লোকরঞ্জন, একটা সময় লোকরঞ্জনে পুরো এখন বন্ধ, লোকরঞ্জন ছেড়েছে এবং আমার খুব সুবিধা হয়েছে। তো কাজ যদি তুমি জানো, তোমার যদি ডেডিকেশন থাকে এবং কাজের প্রতি যদি ভালোবাসা থাকে, পথ খুলে যাবে, ঠিক রাস্তা ঠিক খুলে যাবে। হার্টলেস। আচ্ছা, নাটকের অংশ ঠিক আছে, কবিতা নাহলে পরে একটা রেকর্ড করে। একটি মেয়ে ছিল, দ্রৌপদীর দেশের মেয়ে। একটি মেয়ে ছিল, সীতা, সাবিত্রী, দ্রৌপদীর দেশের মেয়ে। যা খুশি একটা নাম কল্পনা করে নিও। মেয়েটি হার্টলেস। জন্মের সঙ্গে সঙ্গে সে তার মাকে খেয়েছিল। ডাক্তার, আত্মীয়, পরিজন সবাই চেয়েছিল মাকে বাঁচাতে, অথচ মা বাঁচে, মেয়ে বাঁচে। মেয়ের বাপ ঘৃণায় বলল, মা খাকে হার্টলেস মেয়ে। মেয়েটা সবার তাচ্ছিল্য পেতে পেতে বড় হলো, বড় হতে হতে ঘৃণা পেল, ঘৃণা পেতে পেতে ইউক্যালিপটাসের মতো নিষ্পৃহ হয়ে রইল। দাদু বলতেন হার্টলেস, দিদিমা বলতেন হার্টলেস, পাড়া প্রতিবেশীরা বলতো হার্টলেস। ও জানতো গাছকে বলে গাছ, গরুকে বলে গরু, আর হার্টলেস মানেই ও। আশ্চর্য, কেউ হার্টলেস বললেই ওর হাত চলে যেত বুকের বাঁ দিকে, যেখানে থাকে পদ্মরাগ মণি, আলাদিনের প্রদীপ, রমজানি চাঁদ। মেয়েটার জন্য কেউ কিনে দেয়নি ফ্রক করা পুতুল, তবু বড় হলো। কেউ বেঁধে দেয়নি চুল, তবু হুড্রুর ঢেউ সেখানে। কেউ কোনোদিন চোখে পড়ায়নি কাজল, তবুর ডাগর চোখে আকাশ প্রদীপ। মেয়েটি যে ছেলেটিকে ভালোবাসতো, বলেছিল তোমাকে ছাড়া, বাপের আদেশে ছেলেটিকে প্রত্যাখ্যান করলো। ছেলেটি বলল হার্টলেস। আবার ছেলেটির অনুরোধে বাপের মনোনীত পাত্রকেও বিয়ে করলো না, বা করল হার্টলেস। তারপর কি একটা অসুখে হৃদয়হীনা মেয়েটি দিল্লির হাসপাতালে মারা গেল। ডাক্তাররা বললেন ব্রেন ডেথ। তারা দেখলেন মেয়েটির হার্ট আশ্চর্য রকমের সচল এবং সক্রিয়। আর ওই দিনই দিল্লির ওই হাসপাতালের কেবিনে এক পরম হৃদয়বান লোকের মৃত্যু ঘটতে চলেছে। ডাক্তাররা বললেন হার্ট ডেথ। দুপক্ষের সম্মতি নিয়ে হৃদয়হীনা মেয়েটির হৃদয়বান লোকটি প্রকোষ্ঠে স্থাপন করা হলো। আশ্চর্য, লোকটি বেঁচে উঠলেন। মেয়েটি জন্মেছিল হৃদয়হীনা হয়ে, আর ওকে দাহ করার সময় ডোমেদেরও নজরে পড়েছিল মেয়েটির হৃদয় নেই। মেয়েটি হার্টলেস। অসংখ্য মানে আচ্ছা, এই প্রসঙ্গে আরেকটু বলি। আমার আরেক গুরু দেবেশ ঠাকুর, বর্ধমান থাকাকালীন দেবেশদার কাছে আমি 1 বছরের মতো ক্লাস করেছি। আমি প্রণাম জানাই ওনাকে। আরেক গুরুকে আমি প্রণাম জানাই, যিনি সবসময় পাশে না থেকে কিন্তু সবসময়
ভুলটা আমার বলেন, একদম এটা ঠিক কর, এটা এইভাবে বল। আমাদের দেবাশিস বসু, বিশিষ্ট বাচিক শিল্পী, সংবাদ পাঠক দেবাশিস দা। এবং আমরা বাচিক জগতে যারা থাকি, নাটক জগতে, মানে বিশেষ করে বাচিক যারা, সঞ্চালনার জগতে, প্রত্যেকেই আমার মনে হয় প্রত্যেকেই উনি এইভাবে হাতে ধরে শিখিয়ে দেন। আমি এই অবসরে দেবাশিস দাকে আমি প্রণাম জানাই। দেবাশিস বসু। দিদি, আপনার কাছে আপনার অনেক গল্পই শুনলাম, আমরা শেষ করছি। তার আগেই শেষ কথাটা, মানে মঞ্চটা আপনার হাতেই ছাড়ছি, কিন্তু নাটকটা ঠিক ওটা অন্য একদিন শুধু নাটকের বা ইয়ে নিয়ে, কবিতা নিয়ে চলবে। মঞ্চটা আপনার হাতেই ছাড়ছি, আপনি আপনার দিক থেকে চেষ্টা করুন, তারপরে আমরা বলছি। আমি আবারও মানে কৃতজ্ঞ কৃতজ্ঞ কৃতজ্ঞ। আর আপনাকে বলি, মানে স্টিভেন স্পিলবার্গ অস্কার পাওয়ার পরে না একটি কথা বলেছিলেন যে এই জীবনব্যাপী খরায় এই পুরস্কারটুকুই শ্রেষ্ঠ পানীয়। আপনি আমাকে, আমি কিছুই না, কিছু মানে কিছু না, একদম সামান্য মানুষ। আর আমি খুব, আপনারা জানেন যে আমি একদম যখন মঞ্চে আলাদা, আর ব্যবহারিক জীবনে আমি পাগলের মতো ঘুরে বেড়াই। মানে আমি চায়ের দোকানে আড্ডা মারি, আমি পেট্রোল পাম্পে আড্ডা মারি, ফলের দোকানে আড্ডা মারি। আর আড্ডাটা খুব প্রয়োজন আমাদের জীবনে। আর একটা মনে হয়, একটু আগে আমার এক বন্ধুর সাথে কথা বলছিলাম, পাগল কিন্তু খুব কমে যাচ্ছে আমাদের জীবনে। মানে পাগল বলতে যে কোনো কাজের প্রতি পাগলামো, জীবনের প্রতি পাগলামো। আর আড্ডাটা খুব প্রয়োজন। আড্ডা না, মানে আড্ডাটা না দিলে আমরা জীবন থেকে তো বিচ্যুত হয়ে যাবে। এবং আমার অনেক কাজ কিন্তু এই আড্ডা থেকেই উঠে আসে, আর এটাই বাঁচিয়ে রাখে জীবনী শক্তি। আর মনে হয় যে যদি না এটা করতাম, ধরো আমার মতো একটা সাধারণ নিম্নবিত্ত পরিবারের মেয়ে, আমি চাকরি করলে হয়তো অনেক টাকা রোজগার করতে পারতাম, এবং জীবনে সেটা অন্য প্রসঙ্গ, অনেক চাকরি ছেড়েছি, টাটা সেন্টারে জয়েন করে ছেড়েছি, বা সরকারি চাকরি, সেটা আলাদা ব্যাপার। মনে হচ্ছে আমার এটা পাগলামো। কিন্তু একটা কথা, আমি হয়তো প্রচুর টাকা রোজগার করতাম, হয়তো খুব বড় পরিবারের বউ হতাম, গাড়ি নিয়ে বাড়ি নিয়ে ঘুরতাম, না আমার জীবন যেটা দিয়েছে সেটা পেতাম না। অন্তত আমি কখন বাড়ি ফিরবো এই ডিসিশনটা সম্পূর্ণ আমার। আমি কাকে কি দেব, কোথায় কি বলবো, এই সিদ্ধান্তটা আমার, সম্পূর্ণভাবে আমার। নিজের জীবনের সিদ্ধান্ত আমি নিজে নিতে পারি, এবং এর জন্য আমি আমার শিল্পের কাছে বারবার নতজানু হই। আর অবশ্যই আমার পরিবারের কাছে, আমার মা বাবা তো আছে, আমার হাজবেন্ড দেবব্রত, সে আমার হাজবেন্ড অনেক পরে, আমি ওকে হাজবেন্ড বলে ধরি না, আমার বন্ধু। হ্যাঁ, আমার লড়াই তার সঙ্গী, বন্ধু, হাজবেন্ড অনেক পরে। আর আমার ছেলে, হ্যাঁ, ও এরকম সহযোগিতা না হলে আমি এত কাজ করতে পারতাম না, করা যায় না। ওকে একা ফেলে রেখে আমাকে অনেকে বলে, আমি 1 মাসের সন্তানকে কোলে করে আমি শ্রুতি নাটক করেছি, 2 মাসের ওকে জীবনে আমি প্রচুর কষ্ট দিয়েছি। জ্যৈষ্ঠ মাসে রোদ্দুরে ওকে বুকে করে নিয়ে আমি রিক্সা করে যাচ্ছি আমি ডাবিং করতে টালিগঞ্জে, মানে ওই রোদ, জ্যৈষ্ঠ মাসে দুপুর 1-1.5টা রোদ, ওই রোদ ওকে আমি ঘুমোতে দিইনি। এবং আমি কৃতজ্ঞ, সে মানে যেখানে আমি গিয়েছিলাম তারা ছেলেকে নিয়ে সঙ্গে আমি স্টুডিওতে মধ্যে ফ্লোরে শুয়ে ডাবিং করছি, ছেলে ঘুমোচ্ছে এসির মধ্যে, শেষ হয়েছে। তো আমি ছেলের কাছে কৃতজ্ঞ, আর আপনার কাছে কৃতজ্ঞ যে আমার মতো সামান্য একজন মানুষ, কিছু কেউ কাটা কেউ নই, মানে আমাকে, আমার কথাটা যে মানুষের কাছে পৌঁছলো, আমার নিজে হাসি পাচ্ছে। এই তীর্থ দেবতার ধরণীর মন্দির প্রাঙ্গণে যে পূজার পুষ্পাঞ্জলি সাজাইনু সযতনে, সযত্ন চয়নে, সায়ান্নের শেষ আয়োজন
যে পূর্ণ প্রণাম খানি মোর সারা জীবনের অন্তরের অনির্বাণ বাণী জ্বালায়ে রাখিয়া গেনু আরতির সন্ধ্যা দীপ মুখে। সে আমার নিবেদন তোমাদের সবার সম্মুখে। হে মোর অতিথি যত, তোমরা এসেছো এ জীবনে, কেহ প্রাতে কেহ রাতে, বসন্তে শ্রাবণ বরিশনে। কারো হাতে বীণা ছিল, কেহ বা কম্পিত দীপশিখা এনেছিলে মোর ঘরে। দ্বার খুলে দুরন্ত ঝটিকা বারবার এনেছো প্রাঙ্গণে। যখন গিয়েছো চলে দেবতার পদচিহ্ন রেখে গেছো মোর গৃহতলে। আমার দেবতা নিল তোমাদের সকলের নাম, রহিল পূজায় মোর তোমাদের সবারই প্রণাম। দিদি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শকবৃন্দ, আপনারা তাহলে শুনতে পেলেন আমাদের চৈতালিদির কথা। এই যে প্রায় দেড় ঘন্টা হতে চললো আমরা দিদির সঙ্গে কথা বলছিলাম, কিন্তু দিদির যে জীবন উত্তরণের কাহিনী এই 1 ঘন্টা 30 মিনিটে কিন্তু এটা শেষ হওয়ার নয়। হয়তো আমরা অন্য কোনো দিন কোনো এক সময় আবার চৈতালিদির সঙ্গে বসবো। নাটক নিয়ে আমাদের নাটকের অংশটা কিছুটা আমরা বলতে পারলাম না, মানে সময় অভাবে ছেড়ে দিতে হলো। যেহেতু আমরা 1 ঘন্টা 30 মিনিট ওনার সাথে কথা বলছি, ওনারও খুব ব্যস্ততা আছেন, উনি খুব ব্যস্ত মানুষ। এখন এই উৎসবের সময় উনি বেরিয়ে যাবেন। আমরা আগে থাকতে একটা সময় নিয়ে এসেছিলাম, সেই সূত্রে ওনাকে ধরতে পেরেছি। তা না হলে হয়তো তা না হলে হয়তো ওনাকে ধরতে পারতাম না। তা আমরা যেটা শুনলাম যে বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে ছোট থেকেই তিনি কিন্তু লড়াইয়ের মধ্য দিয়ে বড় হয়েছেন, লড়াইয়ের মধ্য দিয়েই আছেন, লড়াইয়ের মধ্যেই তিনি থাকতে চান। এই সাংস্কৃতিক জগতেই তিনি থাকতে চান, নিজের মতো করে নিজের স্বাধীনতায়। তিনি কখন আসবেন বাড়ি বা কখন কোন কাজটা করবেন সেটা কিন্তু তার একান্ত নিজস্ব ব্যাপার, নিজস্ব স্বাধীনতা। এবং তার এই যে সাপোর্ট, তিনি যে সাপোর্ট পেয়েছেন, পরিবারে যে সাপোর্ট, স্বামী এবং ছেলে, বাবা মা, এই যে প্রত্যেকের, এবং সঙ্গে সঙ্গে যে বিভিন্ন টিচারদেরও তিনি যে সান্নিধ্য পেয়েছেন, এবং সাহিত্যিক এলাকার বিভিন্ন সাহিত্যিক সঙ্গীত জগতের মানুষ প্রত্যেকে এবং ওনার যে বন্ধু বান্ধবী তারা প্রত্যেকে কিন্তু ওনাকে সাপোর্ট করেছেন। তিনি তাদের প্রত্যেকের প্রতি কিন্তু কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আমরা সেটা শুনলাম। আমরা চৈতালিদিকে ধন্যবাদ জানাই। আমরা চৈতালিদিকে আবারও ধন্যবাদ দিই, এবং সঙ্গে সঙ্গে আপনারা যারা আমাদের সঙ্গে এতক্ষণ ধরে শুনলেন চৈতালিদির কথা, এই যে চৈতালি মল্লিক বিশিষ্ট বাচিক শিল্পী, স্বনামধন্য আবৃত্তিকার, শ্রুতি নাট্যকার, মানে সাংস্কৃতিক ক্ষেত্রে বিভিন্ন জগতে তিনি কিন্তু বিচরণ করেন। মানে মঞ্চেও নাটক করেছেন, যাত্রাতেও অভিনয় করেছেন, ছোট সিরিয়াল মানে সিরিয়ালে অভিনয় করেছেন, সিনেমাও করেছেন। অর্থাৎ এই যে বিভিন্ন ক্ষেত্রে সাংস্কৃতিক জগতে তার যে বিভিন্ন ক্ষেত্রে যে অবদান, সেই রকমের একটা মানুষকে কিন্তু আমরা আজকে পেলাম। আপনাদের সামনে তার কিছু কথা আজকে শোনাতে পারলাম। আবারও বলি যে 1 ঘন্টা 30 মিনিটের মধ্যে কিন্তু এই সব কথা, তার জীবনের উত্তরণের কাহিনী কিন্তু বলা সম্ভব নয়। তবুও যতটুকু শুনলাম, আগামী দিনে আমরা আবার চৈতালিদের সান্নিধ্যে আসবো, ওনার কথা শুনবো। আপনাদের প্রত্যেককে নমস্কার, ভালো থাকবেন।